হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আমরা ক্লাস 10 WBBSE অর্থাৎ আমাদের বেঙ্গল বোর্ডের বাংলা ভার্সানের জন্য আমরা শুরু করেছিলাম মাধ্যমিকের ক্লাস শুরু করেছিলাম ফর 2027 ব্যাচ, মানে যারা 2027 মাধ্যমিক দিবি তাদের জন্য আমরা ক্লাস 10-এর ভৌত বিজ্ঞান স্টার্ট করেছিলাম। এবং তার মধ্যে প্রথম আমরা লেকচার স্টার্ট করেছিলাম গ্যাসের আচরণ। তার মধ্যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 হয়েছে। আজকে পড়বো পার্ট 6। এখন স্যার আপনি এত পার্ট দিচ্ছেন কেন? স্যার আমি ছোট ছোট করে সমস্ত কমপ্লিট কনসেপ্ট তোকে দিতে চাইছি, যাতে তোর মার্কসটা 95+ ইজি হয়। কারণ বেসিক্যালি আমার ব্যাচে যারা পড়ে বেশিরভাগই 90%-এর বেশি পায়। তো যাতে কোনো কোশ্চেন বা কোনো কনসেপ্ট বাদ না যায়, অ্যাজ ওয়েল অ্যাজ কোশ্চেন মানে সলভ করিয়ে এখানে করানো হয়, সেই জন্য পার্ট একটু বেশি হবে। বেসিক্যালি আমার লেসন প্ল্যান এটাই আছে যে 7টা পার্টে গ্যাসের আচরণকে শেষ করা। তাহলে স্যার পার্ট 7-এ কি আসবে? পার্ট 7-এ শুধু এমসিকিউ কোয়েশ্চেন সলভ করবো আর 2-3টে পুরো ওভারঅল চ্যাপ্টার থেকে যে লেভেলের বা যে ধারণার কোশ্চেন দেয় সেইগুলো আমরা প্র্যাকটিস করব। তো পার্ট 6 আজকে পড়বো। তার আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 যারা দেখিসনি তারা ইউটিউবে যা, ফিজিক্স মান্ত্রা বাই সৌরেন স্যার লেখ, তোর কাছে প্লেলিস্ট চলে আসবে, তুই পরপর ভিডিও দেখে আসতে পারিস। কিংবা যেই টপিকটাতে তোর প্রবলেম সেই টপিকটা এখানে লেখা থাকে, সেই টপিকটা তুই থাম্বনেল দেখে বুঝতে পারবি, সেই টপিকটা দেখে নে। কারণ আমার প্ল্যানিংই হচ্ছে এটা যে তোকে 90% পাওয়ানো। যা হোক করে তুই যদি একটু ভালো করে পড়িস আর সবকিছু কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে থাকিস সারা বছর, আমি বলছি 90% পাওয়া খুব সোজা। তো পার্ট 6-এ আমরা কি পড়বো? গ্যাসের গতীয় তত্ত্ব, মানে গতীয় তত্ত্ব ব্যাপারটা, আণবিক গ্যাসের আণবিক ধারণা, এই জিনিসগুলো নিয়ে আমরা পড়বো। এবং এই সংক্রান্ত যে সমস্ত কোয়েশ্চেন দিতে পারে বা দিয়েছে, বা যেগুলো ভেরিয়াস কাইন্ড অফ মানে একটু মানে অন্য ধরনের, সব জায়গায় পাবি না সেরকম কোয়েশ্চেন, সেই সমস্ত কোয়েশ্চেন সলভ করব এই পার্ট 6-এ। তো আবারও বলছি, যারা পড়াশোনা করিস ভিডিও দেখিস তারা খাতা পেন নিয়ে নোট করে করে, যেগুলো আমি নোটস বলি, ইম্পর্টেন্ট পয়েন্টস বলি, সেইগুলো অবশ্যই কপিতে নোট ডাউন কর, ওইখান থেকে শর্ট কোশ্চেন দেয়। তো আশা করছি তোরা সবাই ভালো আছিস, আমিও খুব ভালো আছি। আর আমি আশা রাখবো যে তোরা পড়াশোনা ভালোভাবে করছিস। আর যার যেখানটা যা প্রবলেম হবে কমেন্ট সেকশনে জানাবি। তো চল দেরি না করে আজকের ক্লাস স্টার্ট করি। আর আজকের ক্লাসের মধ্যে কি কি শিখবো তার একটা মানে যে জিজ্ঞাস্য থাকে সেইটাকে ক্রিয়েট করেই পড়াশোনাটা স্টার্ট কর। তো চলো দেখি আজকের ক্লাসে কি কি আছে। আগের পার্টে মানে পার্ট 5-এ আমরা গ্যাসের আচরণের কি পার্ট পড়েছিলাম না, সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয় করেছিলাম, বিভিন্ন এককে তার মান নির্ণয় করেছিলাম, তার মাত্রীয় সংকেত স্থাপন করেছিলাম, তার একক ডিফাইন করেছিলাম, সেই একক কিভাবে বার করতে হয়, কিভাবে মান নির্ণয় করতে হয় সেগুলো দেখেছিলাম, তার সঙ্গে কিছু নিউমেরিক্যাল সলভ করেছিলাম ওই রিলেটেড। আজকের পার্টে বেসিক্যালি আমরা গ্যাসের গতীয় তত্ত্ব নিয়ে পড়ব। এখন গ্যাসের গতীয় তত্ত্ব হচ্ছে তোদের সিলেবাস অনুযায়ী একটা পার্ট, একটা চ্যাপ্টারের একটু অংশ দেয়া আছে। তুই ক্লাস 11-এ গিয়ে দেখবি ইটস আ ডিফারেন্ট চ্যাপ্টার, এটা একটা চ্যাপ্টার। অ্যাকচুয়ালি গ্যাসের গতীয় তত্ত্ব হচ্ছে একটা সাবজেক্ট, ওই সাবজেক্ট নিয়ে তোকে পড়তে হবে। সেইখানে প্রথম তোকে যেটা গ্যাস, গ্যাস হচ্ছে পদার্থের একটা ভাগ। কারণ পদার্থ আমরা জানি 3 প্রকার, যেটা আমাদের সিলেবাস অনুযায়ী। একটা হচ্ছে কঠিন পদার্থ, একটা হচ্ছে তরল পদার্থ, আর একটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। তো গ্যাসীয় পদার্থ মানেই গ্যাস, তাহলে গ্যাসীয় পদার্থের আমরা গতীয় তত্ত্ব নিয়ে পড়ব। তো প্রথমেই দেখ আমি এইখানে কি লিখেছি, পদার্থের গতীয় তত্ত্ব। আর তোকে আমি বলে রাখছি, তোকে আমি এইখানে যা কনসেপ্ট দেবো সেই রকম কনসেপ্ট খুব কম আছে। তুই শুধু মাথা ঠান্ডা করে খাতা পেন নিয়ে বসে দেখ আর নোট ডাউন করতে থাক, তুই দেখতে পাবি ওইখান থেকেই কোশ্চেন আসবে। পদার্থের গতীয় তত্ত্ব কি বলছে? পদার্থের গতীয় তত্ত্ব হলো এমন এক বিষয়, আমি কি বললাম ইটস আ সাবজেক্ট, এমন একটা বিষয় যা আণবিক মডেল প্রয়োগ করে, এমনি এমনি কথা বলে দেয় না, আণবিক মডেল তৈরি করা হয়েছে, তাকে বিশ্লেষণ করা হয়েছে এবং প্রয়োগ করে সম্পূর্ণ তাত্ত্বিকভাবে মানে তত্ত্ব নিয়ে বিশ্লেষণ করে, আণবিক মডেল প্রয়োগ করে বিশ্লেষণ করে তার থেকে তত্ত্ব নিয়ে পদার্থের তাপগতীয় ধর্মগুলি। এখন স্যার তাপগতীয় ধর্ম কোনগুলো? পদার্থের তাপগতীয় ধর্ম হচ্ছে তাপমাত্রা, ভর, আয়তন, চাপ, ঘনত্ব, এই জিনিসগুলো হচ্ছে তাপগতীয় ধর্ম। এদেরকে নির্ণয় করে এবং তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ও আচ্ছা স্যার, তার মানে বয়েলের সূত্র, চার্লসের সূত্র,
চাপের সূত্র, এই সবগুলো এইখান থেকেই পাওয়া গেছিল। ইয়েস স্যার, গ্যাসের গতীয় তত্ত্ব থেকে এই জিনিসগুলোর ধারণা এবং সম্পর্ক পাওয়া গিয়েছিল, তাকে আমরা বলবো পদার্থের গতীয় তত্ত্ব। বুঝেছিস না বুঝিনিস? মানে একটা আণবিক মডেল প্রয়োগ করে সেখান থেকে সম্পূর্ণ তথ্য নিয়ে বা তাত্ত্বিকভাবে যেটা পাওয়া গেছে তাকেই আমরা পাওয়া যায়। শুধু পাওয়া যায় না, কি তাপগতীয় ধর্মগুলোকে নির্ণয় করা যায় এবং তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়, তাদেরকে আমরা বলবো পদার্থের গতীয় তত্ত্ব। তো স্যার গ্যাসের অণুগুলো কি হয়, স্থির থাকতে পারে না, প্রচুর চঞ্চল, এবং গ্যাসের অণুগুলো সম্ভাব্য সকল দিকে ধাবমান, অল টাইম। শুধু তাই নয়, পরবর্তীকালে দেখবো এই চারটে কি পয়েন্টস তোকে দিতেই হবে। গ্যাসের অণুগুলি বা গ্যাসীয় অণুগুলি সম্ভাব্য সকল দিকে স্বতঃস্ফূর্তভাবে, নিরবিচ্ছিন্নভাবে, অনিয়মিত, অবিরাম, এলোমেলোভাবে চলাচল করে। আমি তোকে কি বলেছিলাম, গ্যাসের আয়তন মানে কি? গ্যাসের আয়তন মানে হচ্ছে পাত্রের আয়তনটাই হচ্ছে গ্যাসের আয়তন। কারণ গ্যাসের অণুগুলো অনেক দূরে দূরে থাকে। গ্যাসের অণুগুলো কি বলে, আরো দূরে চলো যাই, অনেক দূরে দূরে অবস্থান করে। অ্যাজ এ রেজাল্ট, তার ফলে তাদের ওই যে অণুগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল অত্যন্ত কম, মানে প্রায় নগণ্য হয়। এসব পস্টুলেটস আছে, ধরে নেওয়া হয়েছে, সেগুলো তাত্ত্বিকভাবে ধরে নেওয়া হয়েছে, সেইগুলো দেখবো আমরা। এটা আমরা বলেছিলাম ফার্স্ট ক্লাসেই, ফার্স্ট পার্টি আমি সব বলেছিলাম টুকটাক। বেশ স্যার, এই যে গ্যাসের অণুগুলো যে এরকম সম্ভাব্য সকল দিকে এলোমেলো ভাবে ছোটে, এটা প্রথম দেখেন একজন উদ্ভিদ বিজ্ঞানী রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন স্যার প্রথম লক্ষ্য করেন অণুগুলোকে দেখা যায় না, গ্যাসের বা কোনো পদার্থের অণুগুলো এতই ছোট হয় যে তাদেরকে খুব যদি স্ট্রং মাইক্রোস্কোপ বা খুব শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখিস তাহলেও তুই দেখতে পাবি না। তিনি কি করলেন, বাগান থেকে পরাগ রেণু, পোলিং গ্রেন নিয়ে এলেন, নিয়ে এসে তরলের উপরে রেখে দিলেন, দিয়ে এবার শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে ওটাকে দেখছিলেন। দেখলেন পরাগ রেণুগুলো এলোমেলো ভাবে চারিদিকে ছুটছে। তাহলে পরাগ রেণুগুলো অত্যন্ত ছোট ছোট, তাহলে তারা কেন ছুটছে? তাহলে পদার্থের যে অণুগুলো তারাও তো ছুটবে, গ্যাসের অণুগুলো তো ছুটবে। তখন তিনি বললেন যে এই সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলো অবিরাম, অনিয়মিত, নিরবিচ্ছিন্নভাবে, স্বতঃস্ফূর্তভাবে, এলোমেলোভাবে সকল দিকে ছুটে বেড়ায়, এবং গ্যাসের অণুগুলো এইটা করে ধরে নিয়েই সেটাকে বলা হলো ব্রাউনীয় গতি। এই ব্রাউনীয় গতি নিয়ে আমাদের কথা বলতে হবে। এখন তোর মনে ধারণা হচ্ছে যে না স্যার, ঠিক আছে, ব্রাউন স্যার তো দেখেছিলেন, খুব ভালো কথা, তাহলে স্যার ছোট ছোট কণাগুলো এরকম বলছে ছুটছে, কিন্তু আমি যখন কাঠের গুঁড়ো জলের উপরে দিই তারা তো ছোটে না। আমি স্ট্রং মাইক্রোস্কোপে দেখেছি, কণা যখন বড় হয় তার উপর মোট ফোর্স হচ্ছে শূন্য হয়ে যায়, যার ফলে ওরা স্থির থাকে। কিন্তু কণা যদি ছোট হয় তাহলে কিন্তু ছুটবে, কারণ তার উপরে নেট ফোর্স বা মোট বল শূন্য হয় না। যেমন তুই উদাহরণস্বরূপ বোঝ, চারজন ফিজিক্সের লোক বা চারজন ম্যাথামেটিশিয়ান এক জায়গায় কথা বলছে, সেইখানে যে এই ফিজিক্স বা ম্যাথামেটিক্স জানে না তার কিরাম লাগবে? ভাল লাগবে, নিজেকে ছোট মনে হবে, সে পালিয়ে যাবে এখান থেকে। এই দেখ, ছোট কণা বলে পালিয়ে গেল। কিন্তু যারা ম্যাথামেটিক্স ফিজিক্স নিয়ে কথা বলছে তাদের কাছে যদি একটা কেমিস্ট্রির লোক দাঁড়ায় তাহলে কি হবে? সে তো ব্যাপারগুলো টুকটাক বুঝতে পারবে, মানে ভালোই বুঝতে পারবে। তিনি ওইখানে থাকবেন, কথা শুনবেন, কিংবা যার মধ্যে জিজ্ঞাসা আছে সেইখানে দাঁড়াবে। ওই দেখ, বড় কণা হতে চাইছে বলেই কিন্তু ওইখানে নেট ফোর্স 0 বলে ওইখানে স্থির হয়ে যাচ্ছে। আশা করি বুঝেছিস। বাকি এসব জিনিস ক্লাস 11-এ পড়বি। এখন ব্রাউনীয় গতি জিনিসটা কি দেখ, ব্রিটিশ বিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞানী, দেখ রবার্ট ব্রাউন জলে পরাগ রেণু মিশিয়ে দিয়ে শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে রেণুগুলির গতি লক্ষ্য করেন। তিনি দেখেন যে পরাগ রেণুগুলি, কোনগুলো পরাগ রেণু উনি দিয়েছিলেন, এলোমেলো ভাবে চারদিকে নিরবিচ্ছিন্ন ভাবে ছোটাছুটি করছে। কারা? ওই পরাগ রেণুগুলো। পরবর্তীকালে দেখা যায় কোনো তরলের বা গ্যাসীয় পদার্থের মধ্যে পরাগ রেণুর মতো সূক্ষ্ম সূক্ষ্ম কণা ভাসিয়ে দিলে কণাগুলিতে একই রকম অনিয়মিত গতির সৃষ্টি হয়।
তরল বা গ্যাসের মধ্যে ভাসন্ত বা সাসপেন্ডেড এই সূক্ষ্ম সূক্ষ্ম কণার এ ধরনের অবিরাম অনিয়মিত গতিকে ব্রাউনীয় গতি বলা হয়। এইখানে একটা ব্রাউনীয় গতির চিত্র দেয়া আছে। এইটা একটা অণু, এইটা একটা অণু, এইটা একটা অণু, এইভাবে সবসময় সরল রেখা বরাবর। এবার অণুগুলো আবার তিন ধরনের গতি করে। একটা হচ্ছে সবসময় স্ট্রেট লাইন, এই এটাকে বলে ট্রান্সলেশনাল মোশন বা সরলৈখিক গতি। কিছু অণু আছে তারা আবার মানে ঘূর্ণন গতি করে, রোটেশনাল মোশন করে। আবার কিছু কিছু অণু আছে তারা এরকম ভাবে ভাইব্রেশনাল বা কম্পন গতি করে। বুঝেছিস না বুঝিনিস? এইটা হচ্ছে ব্রাউনীয়, বিজ্ঞানী ব্রাউন প্রথম দেখেছিলেন। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কণা তরল বা গ্যাসের, এই কণাগুলোকেই আমরা ধরেছিলাম যদি এই কণাগুলো যদি এরম করে তাহলে অণু আরো সূক্ষ্ম কণা তারাও এরম করবে। সেই জন্যই গ্যাসে এইগুলোকে, এই গতিটাকে, অণুগুলোর এই গতিটাকে কি বলা হয়? ব্রাউনীয় গতি। এই হচ্ছে ব্রাউনীয় গতি। তোকে দিতে পারে ব্রাউনীয় গতি বলতে কি বোঝো? তুই ক্লাস 9-এ পড়েছিলিস, তার ইমপ্লিমেন্টেশন এখানে চলে এসছে। তো না দেওয়ার কিচ্ছু নেই, কোয়েশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। তাহলে স্যার এই ব্রাউনীয় গতির বৈশিষ্ট্য কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো দেখি ব্রাউনীয় গতির বৈশিষ্ট্য কি, সেটা আমরা দেখব। ব্রাউনীয় গতির বৈশিষ্ট্য কি বলছে দেখ। নানা বিজ্ঞানী এসব দেখে এই গতি স্বতঃস্ফূর্ত, চিরস্থায়ী, নিরবিচ্ছিন্ন এবং এলোমেলো। চারটে কি পয়েন্টস, একটা মিস করবি কেটে শূন্য। কারণ এগুলো নিয়ম, স্বতঃস্ফূর্ত মানে নিজে নিজেই, তোকে কেউ বলে দেয়নি, তাকে কেউ জোর করে করাচ্ছে না, অটোমেটিক করে নিজেদের মধ্যে, স্বতঃস্ফূর্ত নিজে নিজেই করে। চিরস্থায়ী মানে কোনো সময় দাঁড়িয়ে নেই, সব সময় এরকম ভাবে ঘুরছে, চিরস্থায়ী অল টাইম হচ্ছে। নিরবিচ্ছিন্ন কন্টিনিউয়াস, এলোমেলো যেদিকে ইচ্ছা। দুটি কণার গতি কখনোই একই রকম হয় না। আচ্ছা, যতগুলো অণু আছে সবার গতি আলাদা আলাদা। ইনফ্যাক্ট যদি দুটো অণু খুব কাছাকাছিও থাকে তাদেরও গতি একই রকম নয়। এমনকি খুব কাছাকাছি দুটি কণার গতিও এরকম নয়, এই একই রকম নয়। মানে ভাব দুটো কণা পাশাপাশি আছে তারাও একই রকম গতি করেনি, সবার গতিবেগ আলাদা হয়, সবার গতিবেগ আলাদা, প্রত্যেকটা অণুর গতিবেগ আলাদা হয়। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট, তার মানে এটা ইম্পর্টেন্ট। পাত্রের নড়াচড়ার ওপর এই গতি নির্ভর করে না। মানে তুই পাত্রটার ভিতরে গ্যাস আছে, পাত্রটাকে এরকম ভাবে নাড়াচ্ছিস, ওই যে গ্যাসের অণুগুলোর যে গতি তার উপর এই যে পাত্রকে নাড়াচ্ছিস বা করছিস, তার গতি বেড়েও যাবে না কমেও যাবে না। মানে অণুর গতিগুলো, গ্যাসের অণুগুলোর গতি পাত্রের গতির উপর নির্ভর করে না। এবং দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোধমূলক কোশ্চেন। 5 স্টার কোশ্চেন তোকে দিয়েছে এইটার উপরে। তাহলে ভাব একটা গাড়ির উপরে, একটা গাড়ি আছে, তো কোশ্চেন দেবে এরকম, একটা গাড়ির উপরে এরকম একটা গ্যাসকে জারের ভিতর রেখে গাড়িটাকে গতিশীল করা হচ্ছে। গাড়িটা গতিশীল আছে, সমতরণে নয়, যা ইচ্ছা, কখনো সমবেগে যাচ্ছে, কখনো ত্বরণে যাচ্ছে, কখনো মন্দনে যাচ্ছে। তাহলে পাত্রটা নড়বে, গ্যাসের অণুগুলোর গতি কোনো পরিবর্তন হবে? হবে না। এইটাই তোকে লিখতে হবে, কারণ ব্রাউনীয় গতির বৈশিষ্ট্য অনুযায়ী পাত্রের নড়াচড়ার উপর বা পাত্রের গতির উপর ব্রাউনীয় গতির কোনো পরিবর্তন হয় না। ফলে গাড়িটা চললে পাত্রের অণুগুলোর গতির কোনো রূপ পরিবর্তন হবে না। বুঝেছিস না বুঝিনিস? কোয়েশ্চেন তোকে দিয়েছি, দেখ কত সুন্দর কোয়েশ্চেন, একটা ছোট্ট স্টেটমেন্ট থেকে তুলে দিয়েছে। দেখাবো আমি কিরকম কোয়েশ্চেন দেয়। 3 নম্বর, উষ্ণতা বৃদ্ধিতে কণাগুলির বেগ বৃদ্ধি পায়। মানে তুই যত উষ্ণতা বাড়াবি বেগ তত বেড়ে যাবে কণাগুলোর। যদি বেগ বেড়ে যায় আমাকে বল, গতিশক্তি বেড়ে যাবে। কারণ গতিশক্তি কি হয়? গতিশক্তি সমান হাফ mv²। তাহলে গতি বেগ যদি বেড়ে যায় গতিশক্তিও বেড়ে যাবে। আচ্ছা, তাহলে তোকে এরকম কোশ্চেন দেয়, এটাও 5 স্টার, এখান থেকেও বোধমূলক কোশ্চেন দেয় তোকে। একটা পাত্রে কিছু পরিমাণ গ্যাস নেওয়া হলো এবং তাকে উষ্ণ করা হলো। গ্যাসটির অণুগুলির গতির কিরূপ পরিবর্তন হবে? গতিবেগ বেড়ে যাবে, ফলে গ্যাসটার গতিশক্তিও কি হয়ে যাবে? বেড়ে যাবে। ব্রাউনীয় গতির বৈশিষ্ট্য থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন,
প্রত্যেকটা টার্ম আমি তোকে বলছি কি কনসেপ্ট, এখানে দারুণ দারুণ কনসেপ্ট আছে। 4 নম্বর, কণাগুলি যত ক্ষুদ্র হয় এদের বেগ তত বৃদ্ধি পায়। এবার শোন, একটা গ্যাসের প্রত্যেকটা অণু একই ধরনের হয়, এটা ধরে নেওয়া হয়েছে। তার মানে এইটা হাইড্রোজেনের জন্য বলছে না, মানে যদি আমি হাইড্রোজেন আর নাইট্রোজেনকে কম্পেয়ার করি, দুজনকে যদি তুলনা করি, হাইড্রোজেনের প্রত্যেকটা অণু সেম, নাইট্রোজেনের প্রত্যেকটা অণু সেম, কিন্তু নাইট্রোজেনের একটা অণু আর হাইড্রোজেনের একটা অণু একই নয়। এদের মধ্যে যে হালকা তার বেগ বেশি হবে। বুঝেছিস না বুঝিনিস? যদি হাইড্রোজেন হালকা হয় তাহলে হাইড্রোজেনের অণু কি হবে, বেগ বেশি হবে, আর নাইট্রোজেন যদি হালকা হয় তাহলে নাইট্রোজেনের অণুগুলোর বেগ বেশি হবে। বুঝেছিস না বুঝিনিস? ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার এই পয়েন্টগুলো। এরপর, মাধ্যমের সান্দ্রতা যত কম হয় কণাগুলির বেগও তত বেশি হয়। সান্দ্রতা তুই 9-এ পড়েছিস, এখন তুই বলতে পারবি না যে না আমি পড়িনি, সান্দ্রতা ছিল। সান্দ্রতা মানে কি, চিপচিপে ভাব। দেখবি জল আর সর্ষের তেল একটু চিপচিপে, দেখবি পিঁপড়ে পড়ে গেলে সর্ষের তেলের মধ্যে আটকে যায়। কেন? সান্দ্রতা বেশি মানে সান্দ্র বল, বাধা বলটা বেশি। তাহলে বাধা বল যত কম হবে ছুটতে তাড়াতাড়ি পারবি। সেই জন্য দেখ, সান্দ্রতা যত কম হয় কণাগুলির বেগ তত বেশি হয়। বুঝেছিস না বুঝিনিস? নেক্সট, ভাসন্ত কণাগুলির রাসায়নিক প্রকৃতির ওপর এই গতি নির্ভর করে না। মানে কার কি রাসায়নিক গতি, রাসায়নিক প্রকৃতি, তার উপরে এই গতি নির্ভর করে না। মানে নাইট্রোজেন কার সঙ্গে বিক্রিয়া করে, নাইট্রোজেনের রাসায়নিক প্রকৃতি কি, তার উপরে যে নাইট্রোজেনের অণুগুলোর গতি নির্ভর করবে তা নয়, তা নয়। এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট। এইটা অতটা দেয় না, এইটা থেকেও দিতে পারে তোকে কোশ্চেন, যে ভাসন্ত কণাগুলি রাসায়নিক প্রকৃতির উপরে এই ব্রাউনীয় কণার মানে বা গ্যাসের অণুগুলোর গতি নির্ভর করে না। তোকে এখান থেকে এমসিকিউ বা এসএকিউ তুলে দিতে পারে। হয়েছে? এই প্রত্যেকটা বৈশিষ্ট্য স্যার খুব ভালো করে পড়বি, খুব ভালো করে, যেরকম ভাবে বললুম সেরকম ভাবে নোট ডাউন কর, কোশ্চেন আসবে স্যার। চলো, এই হচ্ছে আমাদের ব্রাউনীয় গতি। এরপর দেখব যে আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের কিছু আমরা স্বীকার্য মানে ধরে নিয়েছি, পস্টুলেটস ধরে নিয়েছি, মানে এমনি ধরে নিইনি, তাত্ত্বিকভাবে মডেল প্রয়োগ করে সেখানে থেকে কিছু জিনিস আমরা ধরে নিয়েছি। তোকে কোশ্চেন দেবে আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্যগুলি যদি বলে তাহলে 3টে স্বীকার্য, মূল 3টে স্বীকার্য, আর এমনি স্বীকার্য হয় 8টা। আমরা 8টাই এক্সপ্লেন করব। যদি তোকে বলে মূল স্বীকার্য তাহলে তুই প্রথম 3টে লিখবি, প্রথম 3টে কি 4টে লিখবি, ওটাই হচ্ছে মূল স্বীকার্য। ভেরি 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 ইম্পর্টেন্ট ফর 2027 মাধ্যমিক। গ্যাসের গতীয় তত্ত্বের বা আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্যগুলি লেখো। তুই লিখে রাখ, 5 স্টার দিয়ে রাখ, বিশাল ইম্পর্টেন্ট তোদের আমলে। তো চল দেখি, দেখ কি হেডিং মেরেছি, গ্যাসের গতীয় তত্ত্বের মূল অঙ্গীকার বা মূল স্বীকার্যগুলি লেখো। ভেরি 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 ইম্পর্টেন্ট ফর 2027 মাধ্যমিক। কি গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য বা মূল অঙ্গীকারগুলি হলো, প্রথম পয়েন্ট, যে কোনো গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা গঠিত। গ্যাসের অণুগুলি নিরেট, গোলাকার এবং স্থিতিস্থাপক। নিরেট, গোলাকার এবং স্থিতিস্থাপক। কিরকম? নিরেট, গোলক, স্থিতিস্থাপক। গোলাকার মানে গোলকের মতন, আর সবাই সমান, একই ধরনের। একই গ্যাসের অণুগুলি একই রকম, কিন্তু বিভিন্ন গ্যাসের অণুগুলি পরস্পর আলাদা। যেটা বললুম, হাইড্রোজেনের প্রত্যেকটা অণুর একই, কিন্তু নাইট্রোজেনের আবার প্রত্যেকটা অণু একই, কিন্তু হাইড্রোজেনের একটা অণু, হাইড্রোজেনের অণুগুলো আর নাইট্রোজেনের অণুগুলো আলাদা আলাদা। বুঝেছিস? দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। নেক্সট, গ্যাসের অণুগুলি বিন্দু ভর, অর্থাৎ বিন্দু ভর মানে ইথুসা, একটা পয়েন্টের মতন, খুব সামান্য ভর। পাত্রের আয়তনের তুলনায় অণুগুলির আয়তন নগণ্য। শোন, মনে কর এরকম একটা পাত্র আছে, এরকম একটা পাত্র আছে। প্রথম দিনের পয়েন্টেই আমি পার্ট 1-এই এটা বলেছিলাম। এইটা হচ্ছে গ্যাসের আয়তন, এই পাত্রটার আয়তন হচ্ছে গ্যাসের আয়তন। এতে এবার অণু আছে, অণুগুলো অনেক দূরে দূরে অবস্থান করে, অণুগুলো কি বলে, আরো দূরে চলো যাই। এবার এই সব কটা অণুকে যদি এক জায়গায় করিস
তাহলে খুব সামান্য ভর হচ্ছে, আর এর ভরটা এই খুব সামান্য আয়তন হচ্ছে, আর গ্যাসটার আয়তন অনেক বেশি। গ্যাসটা তো অনেক দূরে দূরে, এই একটা অণু এই একটা অণু, কিন্তু স্পেসটা এতটা দখল করে নিচ্ছে। তাহলে আয়তন কি? গ্যাসের আয়তন মানে পুরো তুই যে ঘরটাতে আছিস, তোদের পুরো বাড়িটা ভাব, তোদের পুরো বাড়িটাতে তোরা 6টা মেম্বার আছিস, যে যার থেকে দূরে দূরে থাকিস। তো তোদের বাড়িটা যদি গ্যাস হয়, তাহলে গ্যাসের আয়তন কি? তোদের গোটা বাড়িটার আয়তন। আর তোরা হচ্ছিস অণু, তোরা এই 6জন মেম্বার হচ্ছিস অণু। তাহলে 6জন কিংবা 12জন ধর, ওই 12জনকে যদি এক জায়গায় জড়ো করি, সেই যে আয়তনটা হবে তার তুলনায় এই ঘরের আয়তন কি? অনেক বেশি। সেইটাকে আমরা ধরে নিচ্ছি যে আয়তনটাকে, গ্যাসের অণুগুলোর মোট আয়তন গ্যাসের পাত্রের বা গ্যাসের আয়তন অপেক্ষা নগণ্য। কিন্তু বাস্তবে হয় না, বাস্তবে কিছু হলেও তো আয়তন থাকবে, সামান্য হলেও আয়তন থাকবে। এই ব্যাপারটাই আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসকে আলাদা করেছে। আসবো আমরা কোশ্চেন। 3 নম্বর পয়েন্ট কি? গ্যাসের অণুগুলির নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না। আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরে নেওয়া হয়েছে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই। কিন্তু বাস্তবে গ্যাসের অণুগুলোর মধ্যে কিছু হলেও আন্তরাণবিক বল আকর্ষণ করে, আন্তরাণবিক আকর্ষণ বল ক্রিয়া করে। এই ব্যাপারটা আদর্শ গ্যাসকে বাস্তব গ্যাস থেকে আলাদা করেছে। এখানেই বাস্তব গ্যাস আদর্শ গ্যাস থেকে বিচ্যুত হয়। এই দুটো পয়েন্ট দেখবি, পরে আমি বলবো। এরপর শুন, অর্থাৎ গ্যাস অণুগুলির কোনো স্থিতিশক্তি নেই, সম্পূর্ণ শক্তি গতিশক্তি। কেন? গ্যাসের অণুগুলো কি বলেছিলাম, সারাক্ষণ অল টাইম অবিরাম গতিশীল। তাহলে তার স্থিতিশক্তি কি করে থাকবে? স্থির তো নয় সে। তাহলে পুরো শক্তিটাই কি? গতিশক্তি। আর আমরা কি জানি, মোট শক্তি মানে কি? গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তি কত? 0। গ্যাসের অণুর স্থিতিশক্তি কত হয়? 0। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি নোট বলে লিখব। 4 নম্বর কি বলছে? গ্যাসের অণুগুলো সর্বদাই গতিশীল। এই গতি স্বতঃস্ফূর্ত। আর কি? গ্যাসের অণুগুলো সারাক্ষণ গতিশীল, অবিরাম, বললাম না অবিরাম গতিশীল, অবিরাম গতিশীল, বিরামহীন ও সম্পূর্ণ অনিয়মিত। মানে এই দিকে যাচ্ছে বলে সবসময় এইদিকে যাবে না, এই 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 যেমন ইচ্ছা র্যান্ডাম। এদের গতিবেগ সব সময় ঘুরছে এইদিক ওই দিক করে। তাহলে গতিবেগ মানে গতি প্লাস মান আর দিক দুটোই থাকবে। গতিবেগ তো ভেক্টর রাশি, বেগ তো ভেক্টর রাশি। এদের গতিবেগ 0 থেকে অসীম পর্যন্ত যে কোনো মানের হতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার, শর্ট কোশ্চেন দেয়। গ্যাসের অণুগুলির গতিবেগ কত হয়? 0 থেকে অসীম। 0 থেকে অসীমের মধ্যে যে কোনো মানের হতে পারে। নেক্সট 5 নম্বর, গ্যাসের অণুগুলি সরল রেখায় বিভিন্ন বেগে বিক্ষিপ্তভাবে গতিশীল। দেখ, সবার বেগ আলাদা। এই যে সরল রেখায়, সরল রেখায় মানে কি? এখানে ট্রান্সলেশনাল মোশনের কথা বলেছে, সরলরৈখিক। ফলে অণুগুলি নিজেদের মধ্যেও পাত্রের দেয়ালের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে। এরা সবসময়, ভাব, অণুগুলো সবসময় গতিশীল মানে কি? অণুগুলো নিজেদের মধ্যেও ধাক্কা মারবে, প্লাস কি পাত্রের দেয়ালে গিয়েও ধাক্কা মারবে। এই যে ধাক্কাটা সম্পূর্ণ স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে কি? যে গতিবেগের মান নিয়ে গিয়ে ধাক্কা মারবে, ধাক্কা মারার পর দিকটা চেঞ্জ হবে, কিন্তু গতিবেগের মানটা কি থাকবে? 1। মানে একটা অণু যদি দেয়ালে 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে গিয়ে মারে, ধাক্কা লাগার পরে আবার অণুটা এদিকে আসবে কিংবা ওইদিকে যাবে, পুরো মানে 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে আবার ফিরে আসবে। এটাকেই বলে স্থিতিস্থাপক সংঘর্ষ। তো টার্মটা খুব বেশি ইম্পর্টেন্ট, স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়। তো এরকম কোশ্চেন দিতে পারে, আদর্শ গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে এবং পাত্রের সঙ্গে কি ধরনের সংঘর্ষ ঘটায় বলে অপশন দেবে? সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়। গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালে অবিরত ধাক্কার ফলে গ্যাসের চাপ সৃষ্টি হয়। হিসেবও তো তাই স্যার। চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল। তুই তো বলেছিস বল নেই, আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। তাহলে এ যদি 0 হয়, চাপ কোথা থেকে এলো স্যার? গ্যাসের তো চাপ থাকে, গ্যাসের তো চাপ থাকে, কোথা দিয়ে এলো স্যার? এই যে গ্যাসের অণুগুলো যাচ্ছে, গ্যাসের অণুগুলোর ভর আছে, বেগ আছে, তাহলে কি থাকবে? ভরবেগ থাকবে। ভরবেগ নিয়ে যাচ্ছে, আবার ধাক্কা মারে ফিরছে, ভরবেগের পরিবর্তন হবে।
ভরবেগের পরিবর্তনটা যে হচ্ছে তার জন্য একটা সময় লাগে। ভরবেগের পরিবর্তনের হার মানে কি? ভরবেগের পরিবর্তন বাই সময়। ভরবেগের পরিবর্তনের হার কি? বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ওই ভরবেগের পরিবর্তনের জন্যই যে বলটা ক্রিয়া করে তার জন্য চাপটা সৃষ্টি হয়। আশা করি বুঝে গেছিস। গ্যাসের চাপ ওই বলের জন্য হয়নি। অণুগুলোর ভরবেগের পরিবর্তনের হারই কি হয়? পাত্রের উপরে অণুগুলো কর্তৃক বল ক্রিয়া করায়। সেই বলের জন্য, সেই বলের দরুন পাত্রের দেয়ালের উপর গ্যাসের অণুগুলো কর্তৃক চাপ হয়। তার মানে গ্যাসের চাপ আর কিছুই নয়, গ্যাসের অণুগুলোর পাত্রের উপর গিয়ে ধাক্কা। যত বেশি বেশি ধাক্কা মারবে তত বেশি বেশি চাপ। যত বেশি ধাক্কা মারতে গেলে কি করতে হবে? বেশি বেশি ধাক্কা মারতে গেলে বেগ বাড়াতে হবে। বেগ বাড়াতে গেলে কি করতে হবে? তাপমাত্রা বাড়াতে হবে। তাহলে তাপমাত্রা বাড়ালে বেগ বাড়বে, বেগ বাড়লে ধাক্কার সংখ্যা বাড়বে, ধাক্কার সংখ্যা বাড়লে কি হবে? চাপ বেড়ে যাবে। কোয়েশ্চেন দিয়েছে স্যার এখান থেকে, কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট। 6 নম্বর কি বলছে? গ্যাসের অণুগুলির গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। এটা থেকে স্যার ভরে ভরে কোশ্চেন, শর্ট কোশ্চেন। গ্যাসের অণুগুলোর গতিশক্তি কি? পরম উষ্ণতা মানে ক্যাপিটাল টি এর সমানুপাতিক। এই 6টা অঙ্গীকার। এখন 8টা স্যার আপনি বললেন 6টা আছে, কোন বইয়েতে এইগুলোকেই ভেঙে ভেঙে 8টা দেওয়া আছে, কোন বইয়েতে 6টা দেওয়া আছে। তো তোদেরই একটা বই আছে, তার মানে ভট্টাচার্য বাদাস মনে হয়, আমি পড়াচ্ছিলাম যখন দেখলাম, ওতে 17 নম্বর পেজে দেখবি 2.2.1 ওইখানে লিখেছে গ্যাসের অণুগুলি বিন্দু আকার। ওখানে একটা টার্ম আছে, ওখানে বিন্দু ভর করে নিলে খুব ভালো হয়। তো যারা লিখবি ওইখান থেকে সেটা বিন্দু ভর করে নিবি। আই থিঙ্ক মনে হয় ওটা 4 নম্বর না হলে 5 নম্বর পয়েন্টে আছে, একটু ঠিক করে নিবি। চলে এসো। নেক্সট কি? নেক্সট আমরা গড় মুক্ত পথ দেখব। তার আগে গড় মুক্ত পথ দেখব, তার আগে নোট বলে হেডিং দাও। নোট, আমি কিছু নোট বলে লিখবো, সেইগুলো তুমি নোট বলেই নোট ডাউন করবে। দ্যাট আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর এমসিকিউ অর এসএকিউ কোশ্চেন। তাহলে আপাতত যে যে জিনিসগুলো পড়লাম তার উপর যেগুলো নোট হয় সেগুলো আমি লিখেছি এখানে, সেগুলো নোট কর। যদি কিছু ভুলে যাই আবার পরবর্তীকালে নোট বলে লিখে নেবো, ব্যাস ঝামেলা মিটে গেল। এখন ফার্স্ট নোটে আমি কি লিখেছি? গ্যাসের চাপ সমান গ্যাসীয় অণুগুলির পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কা বা নিজেদের মধ্যে পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কার সংখ্যা। পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কা বা ধাক্কার সংখ্যা, যত ধাক্কার সংখ্যা বাড়বে তত চাপ বাড়বে। চাপ মানে ওটাই। তুই ভাবনা তোর পরীক্ষার সময় কত চাপ থাকে। কেন স্যার? এইখানে ফিজিক্সের চাপ মানে ফিজিক্সের ধাক্কা, এইখানে কেমিস্ট্রির ধাক্কা, এখানে লাইফ সায়েন্সের ধাক্কা, এইখানে বাংলার ধাক্কা, এখানে ইংরাজির ধাক্কা, এইখানে ভূগোলের ধাক্কা, এখানে ইতিহাস, স্যার ম্যাথস, এইখান দিয়ে সবার উপর দিয়ে ম্যাথসের ধাক্কা। যত ধাক্কা বাড়ছে তত চাপ বাড়ছে। কিন্তু যখন তুই পড়ছিস, মনে কর আমার প্রাইভেট যারা পড়তে আসে, ব্যাচে পড়তে এলো, তার আমি পরীক্ষা নিলাম, তাহলে তখন কি শুধু ফিজিক্যাল সায়েন্সের ধাক্কা মানে ফিজিক্স আর কেমিস্ট্রির ধাক্কার সংখ্যা কম, তোদেরও চাপ কি হয়? কম হয়। এরকম ভাবেও ভাব না, ন্যাচারালি ভাব। দ্বিতীয় পয়েন্ট কি লিখেছি স্যার? গ্যাসীয় অণুগুলি সম্ভাব্য সকল দিকে ধাবমান হয়। গ্যাসীয় অণুগুলির বেগ 0 থেকে অসীমের মধ্যে যে কোনো মানের হতে পারে। তখন আমি বলেছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার, এখান থেকে শর্ট কোশ্চেন দেয়। গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে বা পাত্রের দেওয়ালের সঙ্গে সম্পূর্ণ বা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ করে। যে সংঘর্ষ করে সেটা কি রকম? পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। তারপরে 4 নম্বর লিখেছি, দেখ গ্যাসের অণুগুলির স্থিতিশক্তি কত হয়? 0। তাহলে গ্যাসের অণুগুলোর গতিশক্তিটাই কি? মোট শক্তি। পরে কি লিখেছি দেখ 5 নম্বর, উষ্ণতা বাড়লে গ্যাসের অণুগুলির গতিবেগ বৃদ্ধি পায়। গ্যাসের অণুগুলির বেগ ভি এবং পরম উষ্ণতা টি হলে গতিবেগ পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতি হয়। কি হয়? গতিবেগটা বর্গমূলের সমানুপাতি হয়। তাও এটা গড় আরএমএস বেগ হয়, কিন্তু পরে জানবি, আপাতত শুধু বেগ বলেই জান। 6 নম্বর, সেটা ভেরি 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 ইম্পর্টেন্ট। 6 নম্বর, উষ্ণতা বৃদ্ধি পেলে গ্যাসের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাবে এবং সেই গতিশক্তিকে আমরা কে কাইনেটিক এনার্জি বলে লিখেছি। সেই গতিশক্তিটা কি হয়? গ্যাসীয় অণুগুলির গতিশক্তি পরম উষ্ণতার সমানুপাতিক। গতি শক্তি বললে পরম উষ্ণতার সমানুপাতিক, আর গতি বেগ বললে বর্গমূল।
7 নম্বর লিখেছি, গ্যাসের অণুগুলির ভরের সমষ্টি হলো গ্যাসটির ভর। গ্যাসের এক একটা অণুর ভর আছে, মনে কর 500 অণু আছে, 500 অণুর ভরটাই কি? গ্যাসটার ভর। গ্যাসের অণুগুলোর ভরই হচ্ছে গ্যাসটার ভর, কিন্তু গ্যাসের অণুগুলোর আয়তন কিন্তু গ্যাসের আয়তন নয়। গ্যাসের আয়তন মানে গ্যাস পাত্রের আয়তন। আশা করছি বুঝতে পেরেছিস। এরপর এই যে অণুগুলো ধাক্কা মারছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অণু আছে। ভাব, আমি যদি দেখি এইখানে একটা অণু, 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 তাহলে এই অণুটা একে ধাক্কা মারলে যে পথ অতিক্রম করতে হচ্ছে, একে ধাক্কা মারলে কম, একে ধাক্কা মারলে অন্য, একে ধাক্কা মারতে গেলে অন্য, আবার কি ও তো সোজা যাবে, এরকম সোজা গিয়ে যে কোনো র্যান্ডম যেতে পারে। এর ফলে এই যে দূরত্বগুলো বা পথটা যেতে হচ্ছে তাকে বলে মুক্ত পথ, কারণ গ্যাসের অণুগুলো মুক্ত মুক্ত অবস্থায় থাকে। একটা হয় গড় মুক্ত পথ, গড় মুক্ত পথ মানে গড় যেটা, আর মুক্ত পথ মানে ধাক্কা মারার পরপর দুটো সংঘর্ষের মধ্যে সম্ভাব্য যে পথ তাকেই বলা হয় মুক্ত পথ, আর সম্ভাব্য পথগুলোর গড়কে বলা হয় গড় মুক্ত পথ। তো চল দেখি যে গড় মুক্ত পথ জিনিসটা কি, মুক্ত পথ জিনিসটা কি, সেই জিনিসগুলো দেখব। মুক্ত পথ এবং গড় মুক্ত পথ কাকে বলে? মুক্ত পথ কি? গ্যাসের অণুগুলি সতত গতিশীল, মানে সবসময় গতিশীল, সর্বদা গতিশীল লিখতে পারিস, সতত কেটে দিয়ে তুই এরকমও লিখতে পারিস, সর্বদা গতিশীল, যেটা ইজি হবে ল্যাঙ্গুয়েজ সেটাই লেখ। এই গতিশীল অণুগুলি সর্বদা পরস্পরের মধ্যে বা পাত্রের দেয়ালের সঙ্গে প্রতিনিয়ত স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। সবসময় বললাম যে সংঘর্ষ করে। এর ফলে গ্যাসের অণুগুলি পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ে যে পথ অতিক্রম করে তাকে মুক্ত পথ বা ফ্রি পাথ বলে। ক্লাস 11-এ উঠলে এর রাশিমালা প্রতিষ্ঠা করতে হবে, খুব ইজি জিনিস। গ্যাসের অণুগুলো সম্ভাব্য সকল দিকে ধাবমান, তাহলে পাত্রেতে কখনো ধাক্কা মারবে, কখনো অণুকে নিজেদের অণুগুলোর মধ্যে ধাক্কা মারবে। এই যে একটা পরপর দুটো সংঘর্ষের মধ্যে তো একটা সময় লাগবে, সেই সময়ে যে দূরত্ব অতিক্রম করে বা যে পথটা অতিক্রম করে তাকে বলবো মুক্ত পথ। গড় মুক্ত পথ তাহলে কি হবে স্যার? কোনো গ্যাসের একটি অণু পরপর দুটি সংঘর্ষের মধ্যে গড় যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই গ্যাসের গড় মুক্ত পথ বলে, মিন ফ্রি পাথ। গড় দূরত্ব যে অতিক্রম করে পরপর দুটো সংঘর্ষের মধ্যে তাকে বলবো গড় মুক্ত পথ, আর পরপর দুটো সংঘর্ষের মধ্যে যে সময় লাগে তার মধ্যে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলবো মুক্ত পথ। মুক্ত পথ বললে দূরত্ব পরপর দুটো সংঘর্ষের মধ্যে, আর গড় বললে গড় যে পথ পরপর দুটো সংঘর্ষের মধ্যে যে গড় পথ হয়, পথ অনেকগুলো হবে, সে তাদের গড়টাকেই বলবো গড় মুক্ত পথ। একদম ইজি জিনিস, দেয় ডেফিনেশন দেয়। পরের দেখি কি আছে, চল দেখ। ভয় পাওয়ার কিছু নেই, তোকে কোশ্চেন যে বিশাল টাফ করবে তা তো নয়, তোকে কনসেপচুয়াল কোশ্চেন জিজ্ঞাসা করবে যে তুমি ভাই কি পড়ে এসেছো। এটা তো ভালো জিনিস, এতে তো তোদের কনসেপ্ট ভালো হচ্ছে। ধর আমাদের আমলে অনেক ইজি কোশ্চেন হতো, তোদের আমলে কিন্তু তা নয়, অনেক বেশি কোয়ালিটির জিনিস আছে এবং কোশ্চেনের প্যাটার্নও আলাদা, সত্যি করে ঘটনা। আচ্ছা, এখন আমি না এইগুলোকে এরকম ভাবেই লিখেছি যে এরকম ভাবেই কোশ্চেনগুলো দেয়। এই কোশ্চেনটা তোদের বোর্ডসের জন্য, মানে তোরা যখন মাধ্যমিক দিবি 2027-এ, বিশাল ইম্পর্টেন্ট। কি কোশ্চেন? বাস্তব গ্যাসগুলির আদর্শ গ্যাস সমীকরণ থেকে বিচ্যুতির কারণ। যে দুটো কারণ বলেছিলাম সেই দুটো কারণই লিখবে। বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুত হওয়ার কারণগুলি হলো দুটো কারণ। অণুগুলির সসীম আয়তন, তুই কি ধরেছিলিস? অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের অপেক্ষা অনেক নগণ্য, সেটা তোরা বাদ দিয়ে দিতাম আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে। কিন্তু বাস্তবে কি হবে, কিছু তো আয়তন থাকবে, সেটা তো সসীম আয়তন, কিছু তো অন্তত থাকবে, নগণ্য হলেও খুব সামান্য হলেও তো থাকবে। তাহলে এটা কি হচ্ছে, আদর্শ গ্যাস থেকে বিচ্যুত করে দিচ্ছে, সেটাই লিখেছে। দেখ, আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের অঙ্গীকার হিসাবে ধরা হয়েছে আদর্শ গ্যাসের অণুগুলি বিন্দুভর সদৃশ, মানে বিন্দুভরের মতো, অর্থাৎ অণুগুলির দ্বারা অধিকৃত আয়তন গ্যাস আধার বা গ্যাস পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। তাই তো ধরেছিলিস, দেখ কত সুন্দর, বিন্দু ভরই দিতে হয়। এইটা এগুলো স্যার কি পয়েন্ট, যদি বাদ দিস কেটে দেবে। কিন্তু বাস্তবে গ্যাসের অণুগুলি যত ক্ষুদ্রই হোক না কেন, অণুগুলির মোট আয়তনকে উপেক্ষা করা যায় না। তুই কি করে উপেক্ষা করে দিবি, কিছু হলেও তো আয়তন আছে, যত ছোটই হোক। ফলে গ্যাসের আয়তন পাত্রের আয়তনের তুলনায় কম হয়।
তুই তো বাদ দিতে পারবি না। এই জিনিসটাই বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাস থেকে বিচ্যুত করেছে। নেক্সট পয়েন্ট কি, এটা 1 নম্বর পয়েন্ট। আর একটা হচ্ছে এদের মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল, চলো দেখি সেটাকে এক্সপ্লেন করি। যেটা বললাম সেটাই লিখেছে, শুধু একটু সুন্দর করে তোকে কি পয়েন্ট দিয়ে লিখতে হবে। দেখ, আদর্শ এই যে আন্তরাণবিক আকর্ষণ বল বা বিকর্ষণ বল লিখতে পারিস, যেহেতু গ্যাসগুলো আন্তরাণবিক আকর্ষণ বলই করে সেজন্য আকর্ষণ বল লিখেছে। আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের অঙ্গীকার হিসাবে ধরা হয়েছে আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল শূন্য, আকর্ষণ বা বিকর্ষণ করে না বলেছিস। কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে ক্ষীণ আন্তরাণবিক আকর্ষণ বল উপস্থিত থাকে। গ্যাস তো দূরে হলেও কি, আরো দূরে চলো যাই, একটু হলেও তো আকর্ষণ বল আছে, খুব সামান্য হলেও। ফলে পাত্রের দেওয়ালে অণুগুলির সংঘাতের দরুন গ্যাসের যে চাপ হয় তা আদর্শ গ্যাসের চাপ অপেক্ষা কম হয়। তার মানে বাস্তব গ্যাস মানে একই অ্যামাউন্ট বা একই আয়তনের একটা আদর্শ গ্যাস আছে আর একটা বাস্তব গ্যাস আছে। কোথায় চাপ বেশি হবে? আদর্শ গ্যাসে। কোথায় চাপ কম হবে? বাস্তব গ্যাসে। এবার স্যার স্যার আদর্শ গ্যাস তো হয় না, কিন্তু আমরা কি পড়েছি? বাস্তব গ্যাস নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় আদর্শ গ্যাসের মতন আচরণ করে। তোকে কোশ্চেন দেবো আমি হলে, যে একটি সম আয়তনের পাত্রে একটি পাত্রে কিছু পরিমাণ দুটো সম পরিমাণ গ্যাস রাখা আছে, একই গ্যাস রাখা আছে। একটা পাত্রে নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা প্রয়োগ করা হলো, আর একটা জায়গায় উচ্চ উষ্ণতা উচ্চ চাপ প্রয়োগ করা হলো। কোন ক্ষেত্রে চাপ বেশি হবে? গ্যাসের অণুগুলো কর্তৃক চাপ বেশি হবে কোথায়? যেখানে নিম্ন চাপ উচ্চ উষ্ণতা, কারণ সে তো আদর্শ গ্যাসের মতন বিহেভ করবে, অ্যাজ রেজাল্ট চাপ বেশি হবে। স্যার কোশ্চেন হয় এরকম, যে পিওর কনসেপ্ট লেভেল কোশ্চেন, না হলে হাত ঠেকাতে পারবি না। এইরকম কোশ্চেন করলে কি তোর কনফিডেন্স বাড়ে, কনফিডেন্স। স্যার খেলা কনফিডেন্সেরই খেলা, যার কনফিডেন্স আছে সে বেরোবে, ভালো মার্কসে পাবে, রেডি করে নিতে পারবে সেই জিনিসগুলোকে। তো কনফিডেন্স বাড়া, ভালো ভালো কোশ্চেন সলভ করে, ভালো করে কনসেপ্ট করে কনফিডেন্স বাড়া। নেক্সট কি, কোশ্চেন দেখেছিস তো কত সুন্দর কোশ্চেন। তো স্যার ওই জন্যই আপনার কাছে ওই মক টেস্টে ভালো নম্বর পায় না সবাই, অনেকে ভালো নম্বরও পায়। দেখ প্রতি বছরই আমার কাছ থেকে প্রচুর 99 থাকে, আউট অফ 100 খুব কম থাকে। আগে আগে পেতো, লাস্ট বোধহয় 2023-এ পেয়েছিল, তারপরে এখনো পর্যন্ত আউট অফ 100 মনে হয়, ও না 2024 একজন পেয়েছিল, তারপরে এখনো পায়। 99 অনেক আছে, র্যাঙ্ক করেছে 99 পেয়েছে। পরের কোশ্চেন আমি নিচে, আমি তোকে বলেইছিলাম যে আমি যেগুলো যেগুলো করাবো বিশাল মানে সব কনসেপচুয়াল। ইফ ইউ ওয়ান্ট আ গুড মার্কস, আ বেটার মার্কস, দেন ইউ নিড টু সি দিস ভিডিও। যদি তোর ভালো মার্কস পেতে হয়, পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে তুই থ্রু আউট ইয়ার তুই দেখে যা, তুই ভালো মার্কস পাবি। কি বলছে? আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য। এইদিকে কার ক্ষেত্রে? প্রযোজ্যতার ভিত্তিতে। আদর্শ গ্যাস কি সব উষ্ণতা সব চাপে কি হয়? বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র এগুলো মেনে চলে, আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে। কিন্তু বাস্তব গ্যাস কি? শুধুমাত্র অতি নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা ছাড়া অন্য কোনো অবস্থায় বাস্তব গ্যাসগুলি বয়েলের সূত্র, চার্লস সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে না। একমাত্র কখন মেনে চলে? নিম্ন চাপ উচ্চ উষ্ণতা। নেক্সট পয়েন্ট কি? গ্যাসের অণুর আয়তন। গ্যাস পাত্রের আয়তনের তুলনায় আদর্শ গ্যাসের অণুগুলির মোট আয়তন কি? নগণ্য। কিন্তু এখানে কি মোট আয়তন নগণ্য নয়, কিছু পরিমাণ হলেও, ক্ষুদ্র হলেও আয়তন থাকে। নেক্সট কি? আন্তরাণবিক আকর্ষণ বল। এখানে কত? শূন্য। আদর্শ গ্যাসের ক্ষেত্রে শূন্য হয়, এখানে কি শূন্য হয় না স্যার, কিছু হতেও দরকার করে। আন্তরাণবিক আকর্ষণ বল ক্রিয়া করে, তাই এদের তরলে পরিণত করা যায়, কিন্তু গ্যাসকে, কিন্তু আদর্শ গ্যাসকে কখনোই তরলে পরিণত করা যায় না। তাহলে কেন আদর্শ গ্যাসকে তরলে পরিণত করা যায় না? কারণ এদের মধ্যে আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল বা বিকর্ষণ বল ক্রিয়া করে না, তাই এদেরকে তরলে পরিণত করা যায় না। স্যার কত সুন্দর কোশ্চেন হবে, তুই ভাব যে আদর্শ গ্যাসকে কেন তরলে পরিণত করা যায় না, আদর্শ গ্যাসকে কেন তরলে পরিণত করা যায় না। চলো নেক্সট, অস্তিত্ব।
প্রকৃতিতে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই, প্রকৃতিতে উপস্থিত সমস্ত গ্যাসই কি বাস্তব গ্যাস। সংনম্যতা গুণক, এটা একটু অনেক মানে ক্লাস 11 লেভেলে চলে যাচ্ছে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংনম্যতা গুণক হচ্ছে PV/RT, এর মান 1 হয়। আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংনম্যতা গুণকের মান কত হয় 1। তুই কি লিখবি নোট। এক্সেপশনাল কোশ্চেন হলে যারা বিভিন্ন মিশনে পড়িস, রামকৃষ্ণ মিশনের বিভিন্ন বা সারদা ইনস্টিটিউট যেগুলো হয়, তারা যখন বাড়িতে আসবি যদি ভিডিও দেখিস নোটগুলো অবশ্যই লিখবি, তোদের ওই সব জায়গা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন দেয়, মানে টেস্ট পরীক্ষায় বা ইউনিট টেস্ট পরীক্ষায়। নোট 1 নম্বর, আদর্শ গ্যাসের সংনম্যতা গুণক 1 হয়। আর এদের কি হয় 1-এর বেশি হবে বাস্তব গ্যাসের, নয়তো 1-এর কম হবে। বাস্তব গ্যাসের ক্ষেত্রে সংনম্যতা ধ্রুবকের মান 1 বা 1-এর বেশি বা 1-এর কম হয়, কখনোই 1 হতে পারে না। 1 হতে পারে কখন? অতি নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়। কারণ তোকে এরকমও কোশ্চেন দিতে পারে, একটি বাস্তব গ্যাসের কোন শর্তে সংনম্যতা গুণক 1 হবে? কি না, কোশ্চেন ঘুরিয়ে দিল যে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাস হিসাবে কাজ করবে, সেই কোশ্চেনটাকে তোকে ঘুরিয়ে এরকম ভাবে দেবে। এরকম কোশ্চেন আমি বানাই বলে বললাম। নেক্সট, গ্যাস সমীকরণ। এরা এনমোল গ্যাসের সমীকরণ হয় PV = RT, এদের ক্ষেত্রে হয় ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা এরা ফলো করে। P + n²A/v² - V - NV, এটা ফলো করে। বাদ দাও, ওটা তোমার লাগবে না, অত দরকার নেই। শূন্য চাপে প্রসারিত হতে দিলে আদর্শ গ্যাসের উষ্ণতার পরিবর্তন ঘটে না, কিন্তু এখানে উষ্ণতা, বাস্তব গ্যাসগুলির উষ্ণতা কমে যায়। এখানে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না চাপ শূন্য রাখলে, কিন্তু এখানে চাপ শূন্য রাখলে কি হয়ে যাবে, গ্যাসটা প্রসারিত যদি হতে দিতে থাকিস, চাপ শূন্য রেখে যদি গ্যাসটাকে প্রসারিত হতে দিস, এর উষ্ণতা কমে যায় আর এর উষ্ণতা কোনো পরিবর্তন হয় না। এটাও স্যার ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট। ভালো লেভেলের কোশ্চেন হলে এখান থেকে তোকে দেবে। চলো নেক্সট দেখি। নেক্সট কি বলছে, তোকে বারংবার বলছি এইখানের কনসেপ্ট প্রচুর, মানে একটু হাইফাই কনসেপ্ট আমি বলবো, সেগুলো তোকে ধরতে হবে। আবারও এখানে একটা ভালো কোশ্চেন নিয়েছি। কি কোশ্চেন? আণবিক গতি ও পাত্রের দেয়ালের সঙ্গে অণুর সংঘর্ষের ধারণার ভিত্তিতে গ্যাসের চাপের ব্যাখ্যা দাও। যেটা তোকে বললুম সংঘর্ষের সাপেক্ষে, তোকে বলে দিয়েছি আমি, সেটাই লিখবে। কিংবা এরকম বলছে, এইরকম ভাবেই কোশ্চেনটা আবার এরকম ভাবে দিতে পারে, গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী গ্যাসের চাপ ব্যাখ্যা করো। তুই কি লিখবি? ধরি একটি, এটা মনে করি না লিখে তোরা লিখবি ধরি একটি আবদ্ধ পাত্রে কোনো গ্যাস আছে। গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুগুলি সর্বদা গতিশীল, এদের গতি কি এলোমেলো। গ্যাসের অণুগুলি সর্বদা নিজেদের মধ্যে ও পাত্রের দেয়ালের মধ্যে সংঘর্ষ ঘটায়। এইখানটা সংঘর্ষ না লিখে স্থিতিস্থাপক সংঘর্ষ লিখবি। স্থিতিস্থাপক বা পূর্ণ স্থিতিস্থাপক, মানে স্যার বা এক্সামিনারকে তুই একটাও জায়গা ছাড়বি না যে তোর নম্বর কাটুক, মধ্যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়। পাত্রের দেওয়ালে অণুগুলি সর্বদা ধাক্কা মারার ফলে পাত্রের দেওয়ালে একটি বল প্রযুক্ত হয়। বা এরকম লিখতে পারিস, পাত্রের দেওয়ালে অণুগুলি সর্বদা ধাক্কা মারার ফলে অণুগুলির ভরবেগের পরিবর্তনের হারের জন্য পাত্রের দেওয়ালে একটি বল প্রযুক্ত হয়। তাহলে তুই স্যারকে আরো কনফার্ম করে দিলি যে কেন এই বলটা প্রয়োগ হয়, অণুগুলোর ভরবেগের পরিবর্তনের হারের জন্য। পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত এই ধাক্কাজনিত বলই হলো গ্যাসের চাপ। এই একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলই কি হয়, চাপ। সেটা একদম কোনো স্পেস দেয়া যাবে না স্যারকে যে কার্টুন, তোর খাতা একদম নিট অ্যান্ড ক্লিয়ার থাকলেই 90/90। নেক্সট কোশ্চেন কি বলছে দেখি, চল নেক্সট কোশ্চেন বা নেক্সট টপিক কি বলছে দেখি। নেক্সট টপিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্যাসের ব্যাপন বলতে কি বোঝো? ব্যাপন ধর্মের ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। প্রথম কথা হচ্ছে ব্যাপন কি, যে ধর্মের জন্য, ও আচ্ছা ব্যাপন একটা কি
প্রপার্টি। ধর্ম, দুই বা ততোধিক গ্যাস হালকা বা ভারী যাই হোক বাহ্যিক সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে মিশে যায়, এরকম লিখবি। যে ধর্মের জন্য রাসায়নিক বিক্রিয়া করে না, রাসায়নিক পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে না, এরকম লেখ। পরস্পর পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে না, বিক্রিয়া করে না এমন বা এরূপ দুই বা ততোধিক গ্যাস বাহ্যিক সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে, মানে নিজে নিজেই, কেউ জোর করে করাচ্ছে না, নিজে নিজেই করছে, মিশে যায় এবং সমসত্ব মিশ্রণ তৈরি করে। সমসত্ব, অসমসত্ব নয়, সমসত্ব মিশ্রণ তৈরি করে, তাকে গ্যাসের ব্যাপন বলা হয়। ব্যাপন কি স্যার? ধর্ম। স্যার ব্যাপনের সঙ্গে বাস্তবিক একটু উদাহরণ দিন। দেখ, আমি সবসময় বাস্তবিক উদাহরণ দিই, কেন? তা তোর বুঝতে সুবিধা হবে এবং ঘটেও এইগুলো। দেখ, তুই ভাব, তোর যে স্কুলে বন্ধু আছে বা বাড়ির পাশে আশেপাশে যে বন্ধুগুলো আছে, তুই তার সঙ্গে কেন বন্ধুত্ব করেছিস? তোকে কি তোর বাবা মা শিখিয়ে দিয়েছে বন্ধুত্ব করতে? শেখায় না। তুই স্বতঃস্ফূর্তভাবে নিজে নিজেই বন্ধুত্ব করেছিস। কেন? মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, একা থাকতে পারে না। একাডেমিক খুব রেয়ার, তারা তো ব্যতিক্রম। এক্সেপশনালকে আমরা ধরতে পারবো না, ব্যতিক্রমকে ধরবো না। ইন জেনারেল মানুষ কি সমাজবদ্ধ জীব। সেই জন্য তুই কি করিস? একা থাকতে পারিস না বলে বন্ধুত্ব সৃষ্টি করেছিস, নিজে নিজেই করেছিস। তেমন গ্যাসের অণুগুলো কি হয়? এরা সর্বদা গতিশীল। এখন যদি না বিক্রিয়া করে, তাহলে কি হবে? তারা স্বতঃস্ফূর্তভাবে মিশে যাবে, এটাকেই ব্যাপন বলে। দেখ, মানুষের মধ্যে এরকম আছে। আবার স্যার এরকম হয়, অনেক দেখবি মানুষের, অনেক মানুষের থাকে গরু খুব ভালো বন্ধু, কিংবা কোনো একটা ছাগল খুব ভালো বন্ধু, কিংবা কুকুর খুব ভালো বন্ধু, কারণ এদের সঙ্গে এদের রাসায়নিক বিক্রিয়া হয় না। কিন্তু বাঘের সঙ্গে মানুষের ভালো বন্ধুত্ব নয়, ওটা এক্সেপশনাল। যেটা একটা দেখছিস কোনো জায়গায়, কোনো রিলসে দেখছিস, ওটা এক্সেপশনাল। কারণ কি? এরা রাসায়নিক বিক্রিয়া করে। হয় বাঘ মানুষকে খাবে, নয়তো মানুষ বাঘটাকে খাবে। স্যার মানুষ কি করে বাঘকে খাবে? খেয়ে নিতে পারে মেরে। তো রাসায়নিক বিক্রিয়া করে না এমন দুই বা ততোধিক গ্যাস সম্পূর্ণ এই স্বতঃস্ফূর্তভাবে বাহ্যিক প্রভাব ছাড়া পরস্পরের সঙ্গে মিশে গিয়ে যে সমসত্ব মাধ্যম করে, সমসত্ব মিশ্রণ তৈরি করে, সেই ধর্মকে আমরা ব্যাপন বলি। তাহলে ব্যাপনের স্যার কারণ কি? নোট নোট ব্যাপনের কারণ কি? ব্যাপনের কারণ হলো, স্যার মানুষ কেন বন্ধুত্ব হয়, মানুষ কেন বন্ধুত্ব করে? কারণ মানুষ সমাজবদ্ধ জীব। তাহলে গ্যাসের অণুগুলো কেন মিশে যায়? গ্যাসের অণুগুলো গতিশীল। গ্যাস ব্যাপনের কারণ হলো গ্যাসের অণুগুলির গ্যাসের অণুগুলির গ্যাসের অণুগুলির গ্যাসের অণুগুলির গতিশীলতা। গতিশীলতা গতিশীলতা গ্যাসের অণুগুলো গতিশীল, যখনই না রাসায়নিক ক্রিয়া করবে পরস্পরের সঙ্গে নিজে নিজেই মিশে যাবে। ওয়াও, বাড়া কনসেপ্ট। ভাব, নিজে নিজেই স্বতঃস্ফূর্তভাবে মিশে যাচ্ছে, মানুষের মতন। মানুষ মানুষের সঙ্গে বন্ধুত্ব করে, সেই রকম। তো স্যার প্রয়োগ কি? ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে আলাদা ঘনত্বের গ্যাস মিশ্রণের মধ্য থেকে উপাদান গ্যাসগুলিকে পৃথক করা যায়। আলাদা আলাদা ঘনত্বের গ্যাসকে কি করা যায়? আলাদা করা যায়। গ্রাহামের ব্যাপন সূত্র ব্যবহার করে যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব, আণবিক ঘনত্ব, ভর প্রভৃতি নির্ণয় করা যায়। গ্রাহামের ব্যাপন সূত্র, এটা 1 নম্বর দিয়ে দেয়। গ্রাহামের ব্যাপন সূত্র হচ্ছে, গ্রাহামের ব্যাপন সূত্র বলছে, ব্যাপন সূত্র বলছে সূত্র ভি ইজ প্রপোর্শনাল টু √1/ρ। রো হচ্ছে গ্যাসের ঘনত্ব, গ্যাসের ঘনত্ব, আর ভি হচ্ছে গ্যাসের অণুর বেগ, গ্যাসের অণুর বেগ, অণুর বেগ, গ্যাসের অণুর বেগ। স্যার তার মানে ঘনত্ব বাড়লে বেগ কমবে, হিসেবও তো তাই। তুই ভাব, ঘনত্ব বেশি মানে কি? অণুগুলো কাছাকাছি আছে, তাহলে ধাক্কা মারবে বেশি, বেগ কম হবে। আর যদি ঘনত্ব কম হয়, তাহলে বেগ কি হবে? বেশি হবে। হিসেবও তো তাই। ঘনত্ব কম মানে অনেক দূরে দূরে, কম কম আছে,
ধাক্কা মারবে কম, তাহলে স্পিড কি হবে? বেশি হবে। মিলছে? শুধু স্যার মুখস্থ করে ফেললে হবে না, হোয়াই ইট ইজ ডুইং, হাউ ইট ইজ অ্যাক্টিং, এগুলো তো জানার দরকার। এটাই হচ্ছে সায়েন্স, সায়েন্স এটা। তবে তো সায়েন্স তো এখন তো আমি দেখি, এই তো ইংলিশ মিডিয়ামের একটা বাগনানে ব্যাচ পড়াতে যাই, মানে ইউহি লেলিয়ে, মানে তার মধ্যে কোনো সায়েন্সের কোনো চিন্তা ভাবনা নেই। কেন না, একটা চাকরি বাকরি করতে হবে, পড়েও না, এরকম বহু স্টুডেন্ট আছে। কেন ভাই, তোর যদি না সায়েন্স ভালো লাগে, অনেক ভালো ভালো সাবজেক্টস আছে, তোর যদি সায়েন্সের প্রতি ইন্টারেস্ট থাকে তবেই তুই সায়েন্স, নাহলে ভালো লাগবে না, ভালো লাগবে না। যে জিনিসে তোর ইন্টারেস্ট নেই সে কোনোদিন তোর ভালো লাগবে না, ভালোই লাগবে না। তুই একবার ভালো করে বুঝে দেখ, পড়ে দেখ, বাস্তবে অ্যাপ্লাই করে দেখ, তবে তো ভালো লাগবে। এই যেমন আমার কাছে ছেলেমেয়েরা আসে, বাক্সর ভিতরে, আমি একটা বাক্স নিই, এর ওই যে কার্টুন কার্ডবোর্ডের ওরকম বাক্স, তার ভিতরে মার্বেলস দিই, দিয়ে আর ছেলেদেরকে নাড়াতে বলি। এবার কার্টুনগুলো দেখি ধাক্কা মারছে, চাপ, দেখ এক এক জায়গায় দেখবি ফুলে যাচ্ছে, তার মানে কি চাপ বেশি এইখানে। কিংবা একটা কোনো এর উপরে মোটর লাগিয়ে দিয়ে মোটরের উপরে ওইটাকে বসিয়ে দিই, ও ঘুরতে থাকছে, অণুগুলো কি হচ্ছে, ওইগুলোই তো গ্যাসের অণু, মার্বেলগুলো মানে গুলিগুলো, সেগুলো ধাক্কা মারছে, চাপ উপর দিয়ে তুই দেখছিস, ওয়াও, তোর হেভি লাগবে দেখতে। দ্যাট ইজ ওয়াই অফলাইন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাদার দ্যান অনলাইন। চলো বাড়িতে তোরা করে দেখবি। খনিতে মার্স গ্যাসের উপস্থিতি জানান দেওয়ার জন্য যে বৈদ্যুতিক ঘন্টা ব্যবহার করা হয় তাতে গ্যাসের ব্যাপন ধর্মকে কাজে লাগানো হয়। এগুলো প্র্যাকটিক্যাল মানে অ্যাপ্লিকেশন বা প্রয়োগ, তো লিখতে পারিস, কোশ্চেন দিলে দিতে পারে। চলো নেক্সট দেখি। নোটগুলো কি করবি তুই, স্ক্রিনশট মিলে লিখে নিবি। চলো নেক্সট দেখি। খুব ভালো কনসেপ্ট এখান থেকে হলো। তাহলে ব্যাপনের কারণ কি? ব্যাপনের কারণ হচ্ছে অণুগুলোর গ্যাসের অণুগুলোর গতিশীলতা। এখন নেক্সট কোশ্চেন, গ্যাসের অণুগুলির বেগ ও গ্যাসের চাপের ওপর উষ্ণতার প্রভাব। উষ্ণতা বাড়লে কি হয়? আমি কি বলেছিলাম, উষ্ণতা বাড়লে বেগ বাড়বে, বেগ বাড়লে কি হবে? চাপ বাড়বে, আরো বেশি বেশি সংখ্যক গিয়ে ধাক্কা মারবে, তাহলে চাপও কি হয়ে যাবে? বেড়ে যাবে। গ্যাসের গতীয় তত্ত্ব থেকে গাণিতিকভাবে দেখানো যায় যে গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি ওই গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। ইয়েস স্যার, এটা তুমি পরে ক্লাস 11-এ উঠে শিখবে, আমরা লিখে দিয়েছি। সেই জন্য নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন স্থির রেখে ওই গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। গতিশক্তি বৃদ্ধি পাওয়ায় গ্যাসের অণুগুলির গতিবেগও বৃদ্ধি পায়। গ্যাসের অণুগুলির গতিবেগ বৃদ্ধি পাওয়ায় গ্যাসের অণুগুলি আগের চেয়ে আরো বেশি বেগে পাত্রের দেওয়ালে আঘাত করে। এই ক্ষেত্রে আঘাতের সংখ্যার হারও বেড়ে যায়। এক তো বেগ বেড়ে যাচ্ছে মানে ভরবেগ বেড়ে যাচ্ছে, ভরবেগ বেড়ে যাচ্ছে মানে ভরবেগের পরিবর্তনের হারও বাড়বে। এর ফলে আর সংঘর্ষের সংখ্যা, আমি তোকে কি লিখছি, সংঘর্ষের সংখ্যা বেড়ে যাবে। ফলে গ্যাসের চাপ বৃদ্ধি পায়। উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে গ্যাসের অণুগুলির গড় শক্তি, বেগ ও চাপও হ্রাস পায়। পরম শূন্য উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতি স্তব্ধ হয়ে যায়, অর্থাৎ গতিশক্তি শূন্য হয়। ভেরি ফেমাস কোশ্চেন, এইখান থেকে নোট বলে এটাকে 5 স্টার দিয়ে দে। 1 নম্বর, পরম শূন্য উষ্ণতায় বলে পরম শূন্য উষ্ণতাটা লিখে ফেল। 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন বা -459.4 ফারেনহাইট। তাহলে দেখ তোর প্র্যাকটিস হয়ে গেল পরম শূন্য উষ্ণতার মানটা, একবার প্র্যাকটিস হয়ে গেল। দ্যাটস হোয়াই আই এম রাইটিং হিয়ার, এই জন্যই লিখছি। পরম শূন্য উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়, ফলে মোট শক্তিও শূন্য হয়। গতিশক্তি শূন্য হয়ে গেলে কি স্থিতিশক্তি তো এমনিই শূন্য ছিল, মোট শক্তিও শূন্য হয়। তাহলে গ্যাসের অণুগুলির গতিশক্তি কখন শূন্য হয় বা কোন উষ্ণতায় শূন্য হয়? পরম উষ্ণতায় বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন বা -459.4 ফারেনহাইট।
হিট কোশ্চেন স্যার, এটা হিট কোশ্চেন দেয় এখান থেকে, 5 স্টার। এই ছিল, যেটা বলেছিলাম সেটাই তোকে সুন্দর করে লিখে দিয়েছে। তোকে তো আমি বলছি ইউ নিড নো বুকস, তোকে এখানে যা দেওয়া হবে এখান থেকেই কোশ্চেন আসবে। আমি তোকে এমসিকিউ এসএকিউ পর্যন্ত সলভ করে দেবো এখানে, সেই জন্যই এতগুলো পার্ট করছি। নেক্সট দেখ, নেক্সট হচ্ছে কোশ্চেন। আবার একটা কোশ্চেন তোকে আমি আবারও বলছি, তুই এখান থেকে ভালোভাবে দেখে যা, সব কোশ্চেন আসবে। এর বাইরে কোশ্চেনই খুব কম হয়, তোকে তো সব জিনিস বলা হয়ে যাচ্ছে। পরের কোশ্চেন কি বলছে, এখন এইখান থেকে আর একটা কথা, ভিডিও একটু লেন্দি হতে পারে, কারণ দেখ এত কনসেপ্ট এত কোশ্চেন করাতে গেলে ভিডিও লেন্দি হবে, তুই শুধু ভালো করে দেখ, আর কিচ্ছু চাইনি। আর একটা কথা বলবো, যারা মানে অফলাইন ব্যাচ আমার পুরো ক্লোজ, এবার অনেকেই ফোন করছিস যে স্যার আপনি অনলাইন পড়ান, অফলাইন পড়ান, এই অনলাইন পড়ান। আমি অনলাইন পড়াই না, খুব রেয়ার, খুব রেয়ার, খুব চেনা জানা হলে তবে অনলাইন পড়াই, কারণ আমার অনলাইনের উপর অতটা নেই। কেন না, অনেকেই পড়ে না, শুধু শুধু ভর্তি হয়, ক্লাস করে না, উল্টোপাল্টা লিখে পাঠায়, এই জন্য আমি নিই না। আর অফলাইন আমি বলেও দিচ্ছি, বারংবার ফোন করিস যে স্যার অফলাইন আমি যাব, আপনার ব্যাচ ক্লোজ, আপনি একটা নতুন ব্যাচ করুন, টাইম হলে তবে। আমি বলেছি যদি পরবর্তীকালে টাইম পাই দেন অনলি, তো ধরে রাখতে পারিস যে আমি বলেই দিয়েছি, সব গার্জেনদেরকে বলেই দিই যে না আমার 80% আপনি আপনাকে শিওর করে দিচ্ছি যে হবে না, কারণ আর টাইম হবে না, আর বসারও তো একটা জায়গা চাই, এই তো নয় অনেকজনকে নিয়ে ওসব হয় না। চলে এসো বাড়িতে ভালো করে পড়, এবার তার সঙ্গে সঙ্গে তো তোর ভিডিও থাকছে, সেখান থেকে দেখ না, একই জিনিস পড়াই আমি। হ্যাঁ, প্র্যাকটিক্যালি তুই যে দেখতে পাচ্ছিস একটা কাছাকাছি, মানে একটা আই কন্ট্যাক্ট দিয়ে পড়া, পার্থক্য থাকে, আমিও মানি, তো কিছু করার নেই। চলে এসো, স্থির উষ্ণতায় চাপের উপর আয়তনের প্রভাব ব্যাখ্যা করো। স্থির উষ্ণতায় চাপের উপর, স্থির উষ্ণতা স্থির করে দিয়েছে, চাপের উপর আয়তনের প্রভাব ইম্পর্টেন্ট স্যার। কোন নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা স্থির রেখে আয়তন কমালে অণুগুলোর কি হয়ে যাবে, গড় গতিশক্তি এবং গড় গতিবেগের কোনো পরিবর্তন হবে? হবে না স্যার, একই থাকে, ওই জন্য একই থাকে লিখেছি। কারণ গ্যাসের গতিবেগ আর গতিশক্তি কার উপর ডিপেন্ডেন্ট, উষ্ণতার উপর। তুই তো উষ্ণতাকে স্থির করে দিয়েছিস, তাহলে ওদের কোনো পরিবর্তন হবে না। কিন্তু আয়তন কমার ফলে একই সংখ্যক অণু আগের থেকে অপেক্ষাকৃত কম জায়গায় থাকার ফলে পাত্রের দেয়ালের সঙ্গে ধাক্কার সংখ্যার হার বেড়ে যায়। আগে এতটা জায়গা ছিল, তুই গতিবেগ বাড়াচ্ছিস না, জায়গাটাকে কমিয়ে দিচ্ছিস মানে আয়তনকে কমাচ্ছিস, তাহলে কম জায়গার মধ্যে আরো বেশি সংখ্যক ধাক্কা মারবে, অ্যাজ এ রেজাল্ট কি হয়ে যাবে, চাপ বেড়ে যাবে। অ্যান্ড দিস ওয়াজ এক্সপ্লেনড বাই বয়েল। দেখ স্থির উষ্ণতায় চাপ, আয়তন কমাচ্ছিস, চাপ বেড়ে যাচ্ছে, কেন কমছে, কেন বয়েল করেছিলেন, বুঝতে পেরেছিস না? বুঝতে পারিনি। তুই উষ্ণতাকে চেঞ্জ করছিস, তাহলে গতিবেগ আর গতিশক্তি চেঞ্জ হবে না গ্যাসের অণুগুলোর, কিন্তু তুই আয়তনটাকে কমিয়ে দিলে কি হবে, আগে এইটুকুনির মধ্যে 500টা অণু ছিল, এখন এইটুকুনির মধ্যে 500 অণু, আরো বেশি সংখ্যক ধাক্কা মারবে, জায়গা কমে গেছে তো, লেন্থ কমে যায় না, দূরত্ব তো কমে গেছে, আরো বেশি সংখ্যক ধাক্কা মারবে, আরো বেশি সংখ্যক। স্পিড তো একই আছে, স্পিড তো আগের মতনই আছে, স্পিডের তো চেঞ্জ হয় না, তাহলে ধাক্কার সংখ্যা বেড়ে গেলে কি হবে, চাপ বেড়ে যাবে, তার মানে আয়তন কমালে চাপ বেড়ে যায়, এটা কি বয়েলসের সূত্র। হ্যাঁ স্যার, এর ফলে গ্যাসের চাপও বেড়ে যায়। অপর পক্ষে স্থির উষ্ণতায় আয়তন বাড়ালে গ্যাসের অণুগুলোর গতিবেগ অপরিবর্তিত থাকলেও আধারের দেওয়ালের সাথে ধাক্কার সংখ্যা কমে যায়, ফলে গ্যাসের চাপ কমে যায়। যদি তুই আয়তন বাড়িয়ে দিস, আগে এইটুকুনি আয়তন ছিল, এখন এইখানে আরো বেশি বেশি দূরত্ব যেতে হচ্ছে, স্পিড তো একই আছে, ফলে কি আয়তন বাড়ালে চাপ কমে যায় আর আয়তন কমালে চাপ বেড়ে যায়। তাই তোকে যদি এরকম দেয় বয়েলের সূত্রটি এই কোশ্চেনকে ঘুরিয়ে দেবে, বলবে বয়েলের সূত্রটিকে গ্যাসের গতীয় তত্ত্ব দ্বারা প্রমাণ করে বলো, বা গ্যাসের গতীয় তত্ত্ব দ্বারা বয়েলের সূত্রের ব্যাখ্যা দাও। সেম জিনিস লিখতে হবে, সেম জিনিস। এক্সিলেন্ট কনসেপ্ট, কেন বয়েল ভেবেছিলেন বুঝতে পেরেছিস, হাউ জিনিয়াস হি ওয়াজ। চলো নেক্সট কোশ্চেন। আমি তোকে বারংবার বলছি, সায়েন্স ইজ ভেরি ফ্যাসিনেটিং অ্যান্ড ইন্টারেস্টিং, যদি তুই সেরকম ভাবে পড়তে পারিস, তোর যদি ইন্টারেস্ট লাগে তবেই। গ্যাসের আয়তন উল্লেখের সময়
উষ্ণতা ও চাপের উল্লেখ করা হয় কেন? ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন? নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপ ও উষ্ণতার উপর নির্ভর করে কেন? আমরা জানি 1 নম্বর দেখ, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা বাড়লে গ্যাসের আয়তন বাড়ে এবং উষ্ণতা কমলে আয়তন কমে। চার্লস, চাপ স্থির রেখে, চার্লসের সূত্র, চাপ স্থির রাখলে নির্দিষ্ট ভরের গ্যাসের যদি উষ্ণতা বাড়াস আয়তন বেড়ে যাবে, আর আয়তন উষ্ণতা কমালে আয়তন কমে যাবে। সেই জন্য উষ্ণতাকে লিখতে হচ্ছে। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বাড়লে আয়তন কমে এবং চাপ কমালে আয়তন বাড়ে। চাপ ও উষ্ণতার উপর গ্যাসের আয়তনের এই নির্ভরশীলতার জন্যই গ্যাসের আয়তন উল্লেখ করার সময় চাপ ও উষ্ণতার উল্লেখ করতে হয়। কারণ আমি কি বললুম, গ্যাসের অণুগুলোর এই আয়তনে কেন লিখতে হচ্ছে, কেন আয়তনের জন্য কেন চাপ আর উষ্ণতাকে লিখতে হচ্ছে? কারণ উষ্ণতার উপর ডিপেন্ড করে কে? গ্যাসের অণুগুলোর গতিশক্তি, গতিবেগ এবং গতিশক্তি। গতিবেগ বাড়লে গতিশক্তি বাড়বে, তাহলে উষ্ণতা বাড়লে গতিবেগ বেড়ে যাবে। গতিবেগ বেড়ে গেলে কি, ধাক্কার সংখ্যা বেড়ে যাবে, চাপও বেড়ে যাবে। সেই জন্য এই দুটোকে লিখতে হয়। তোকে এরকমও কোশ্চেন দিতে পারে, এই কোশ্চেনটাকে ঘুরিয়ে দেবে। গ্যাসের আয়তন উল্লেখের সময় উষ্ণতা ও চাপের উল্লেখ করা হয় কেন? তার তাপগতীয় তত্ত্ব থেকে বোঝাও, গ্যাসের গতীয় তত্ত্ব দ্বারা বোঝাও। তুই ঘাবড়ে গেলি, কি দিয়েছে? একই জিনিস লিখতে হবে। এভরিথিং ইজ রিলেটেড টু গ্যাসের গতীয় তত্ত্ব। চলো নেক্সট কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন স্যার হিট কোশ্চেন, তুই ভালো করে যা। এই কোশ্চেনগুলো প্রত্যেকটা ভালো কোশ্চেন। দেখ, বয়েজ ও চার্লসের সূত্রে নির্দিষ্ট ভরের কথা বলা হয় কেন? স্যার ভরটা কেন? হাওড়া জেলা স্কুলে পড়েছিল এই কোশ্চেনটা, খুব ভালো কোশ্চেন। আমরা জানি গ্যাসের আয়তন ও চাপ গ্যাসের ভরের উপর নির্ভর করে, কারণ গ্যাসের ভরের পরিবর্তন করলে আয়তন ও চাপ পরিবর্তিত হয়। গ্যাসের ভর বাড়লে আয়তন ও চাপ বাড়ে, আবার ভর কমলে আয়তন ও চাপ কমে। এদিকে বয়েল ও চার্লসের সূত্রগুলি গ্যাসের চাপ ও আয়তনের সঙ্গে সম্পর্কিত। এই কারণে বয়েল ও চার্লসের সূত্রে নির্দিষ্ট ভরের কথা উল্লেখ করা হয়। এবার ভাব, কেন ভরের কথা? ভর বাড়াচ্ছিস মানে, গ্যাসের ভর মানে কি? অণুগুলোর ভর। আমি লিখেছিলাম নোটসে, গ্যাসের অণুগুলোর ভরের সমষ্টি মানে গ্যাসের অণুগুলোর মোট ভর। মনে কর 500টা অণু আছে, 500টা অণুর ভর মিলিয়ে যেটা ভর সেটাই গ্যাসের ভর। তা তুই গ্যাসের ভর বাড়ালি মানে অণুর সংখ্যা বাড়িয়ে দিয়েছিস। অণুর সংখ্যা বেড়ে গেলে কি হবে? চাপের সংখ্যা বেড়ে যাবে, চাপ বেড়ে যাবে। চাপ বাড়বে না, আরো বেশি সংখ্যক অণু তো আরো বেশি ধাক্কা মারবে, চাপ বেড়ে গেল। ধাক্কা মেরে থেকে বাড়াতে চাইবে, চাপ বাড়িয়ে নিয়ে আয়তন কি কমাতে চাইবে। এই জন্য ভরটাকে লেখা হয়। বুঝিছিস না বুঝিনিস? এভরিথিং আমি তো তোকে বলছি, সব কিছুর সঙ্গে রিলেশন হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্ব। চলো নেক্সট কোশ্চেন। খুব সুন্দর এক্সপ্লেনেশন আছে রে, সবের এক্সপ্লেনেশন হয়, সব জিনিসের এক্সপ্লেনেশন হয়, খালি তোকে পড়ে জানতে হবে। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন। আমি কি বলছি? ইম্পর্টেন্ট প্লাস কনসেপচুয়াল। কি বলছে? আদর্শ গ্যাসকে তরলে পরিণত করা যায় না, কিন্তু বাস্তব গ্যাসকে তরলে পরিণত করা যায় কেন? আমি তোকে বলেছিলাম তখন, কোশ্চেন দেয় কেন? গ্যাসের গতীয় তত্ত্ব, সেম জিনিস লিখতে হচ্ছে। দেখ, গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে কোনরূপ আকর্ষণ বল না থাকায় আদর্শ গ্যাসকে তরলে রূপান্তরিত করা যায় না, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল বর্তমান, তাই বাস্তব গ্যাসকে কম উষ্ণতায় এবং অধিক চাপে তরলে পরিণত করা সম্ভব হয়। কখন পারবি? অধিক চাপ আর কম উষ্ণতায়। উল্টো, কারণ এখানে বেশি উষ্ণতা আর কম চাপ দিলে কি হয়ে যাবে? আদর্শ গ্যাস, তাহলে আর কিন্তু শূন্য করতে পারবি না। ওই জন্য উল্টো কনসেপ্টটা লাগিয়ে দে, কম উষ্ণতা আর অধিক চাপে। বুঝতে পেরেছিস? তোকে বলেছিলাম ওইখান থেকে কোশ্চেন দেবে। দেখ কোশ্চেন এরকম ভাবে কোশ্চেন বানানো হয়। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন। এবার দেখ, আমি যে বললাম এই যে বাগনানে অনেক ছেলে মেয়ে আছে, তারা বিশাল পড়াশোনা করে, খুব ভালো স্টুডেন্ট, প্রচুর ভালো স্টুডেন্ট। বেশ কিছু আছে মানে বহু জায়গাতে, তারা কি করতে চায়, কেন করতে চায়, আলটিমেটলি তোদের গার্জেনের কথা ভাবা দরকার। গার্জেন এত কষ্ট করছে, তোর থেকে কিছু এক্সপেক্ট করে,
এটা হচ্ছে এক্সপেকটেশন থাকা স্বাভাবিক, উই আর দ্য হিউম্যান বিংস। গ্যাসের গতীয় তত্ত্ব কঠিন বা তরলের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন? ভালো কোশ্চেন। গ্যাসের গতীয় তত্ত্বে ধরে নেওয়া হয় গ্যাস অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না, তাই গ্যাসের অণুগুলি কোনো স্থিতিশক্তি নেই, সম্পূর্ণ শক্তি কি গতিশক্তি, এবং আরো ধরা হয় গ্যাসের অণুগুলো কি বিন্দু ভর, তাই পাত্রের আয়তনের তুলনায় অণুগুলির আয়তন নগণ্য। কঠিন ও তরলের ক্ষেত্রে এই বিষয়গুলি কোনো দিক থেকেই কার্য নেই, কোনোদিনই কার্যকর নয়। কঠিনের একটা আয়তন আছে, তার ভর আছে, বিন্দু ভর নয়, তরলেরও বিন্দু ভর নয়, সেই জন্য এই গ্যাসের গতীয় তত্ত্ব কঠিন বা তরলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কনসেপচুয়াল কোশ্চেন। নেক্সট কোশ্চেন, একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের ওপর তার প্রভাব কি? যুক্তি সহ উত্তর দাও। এই দেখ মাধ্যমিক 2023 একদম টাটকা টাটকা, তোদের এমন ইম্পর্টেন্ট। এই তো রে, উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে? গতিবেগ বাড়বে, গতিবেগ বাড়লে গতিশক্তি বাড়বে, গতিবেগ বেড়ে যাওয়া মানে কি? আরো বেশি বেশি ধাক্কা মারবে, চাপ বেড়ে যাবে, সেটাই লিখেছে। কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, কারণ গ্যাস অণুর গতিশক্তি পরম উষ্ণতার সমানুপাতিক। পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত ধাক্কাজনিত বল, মানে ধাক্কার জন্য কি হবে? বল বেড়ে যাবে, অ্যাজ এ রেজাল্ট চাপ বেড়ে যাবে। উষ্ণতা বৃদ্ধি পাওয়ার জন্য গ্যাসের অণুগুলি দেয়ালে আরো জোরে জোরে ধাক্কা মারবে এবং ধাক্কার সংখ্যা বৃদ্ধি পাবে, ফলে চাপ বৃদ্ধি পাবে। সেম জিনিস যেটা বললাম সেটাই লিখেছে, যেটা বলেছিলাম সেটাই লিখেছে, একটু ভালো হবে, তুই ভালোভাবে লিখে দিবি, একই ব্যাপার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখ, কত কোশ্চেন করাচ্ছি তোকে, কত কোশ্চেন। এরপরে যদি বলিস না আমি পারছি না, তাহলে অসুবিধা আছে। কিছু নয়, তুই যদি বুঝে যাস তাহলে তুই লিখে দিতে পারবি। কি বলছে শোন, কি বলছে। নেক্সট কোশ্চেন, ফোলানো বেলুন রোদে রাখলে ফেটে যায় কেন? হিট কোশ্চেন। দেখ, ফোলানো বেলুনকে রোদে রাখলে কি হবে? উষ্ণতা বাড়বে, উষ্ণতা বাড়লে কি হবে? উষ্ণতা বাড়লে গতিবেগ বাড়বে, অণুগুলোর ভিতরে যে গ্যাসটা আছে বেলুনের ভিতর তার গতিবেগ বেড়ে যাবে, গতিবেগ আর গতিশক্তি বেড়ে গেলে কি হবে? আরো বেশি বেশি ধাক্কা মারবে, চাপ বেড়ে যাবে, চাপ বেড়ে গেলে কি হবে? বাড়তে চাইবে, ফেটে যাবে, এই তো ব্যাপার। ফোলানো বেলুনকে রোদে রাখলে বেলুনের ভিতরের বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায়, আবার গ্যাস অণুর গতিশক্তি পরম উষ্ণতার সমানুপাতিক, ফলে বেলুনের ভিতরের গ্যাস অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায় এবং বেলুনের ভিতরের দেয়ালে আরো জোরে ধাক্কা মারে এবং চাপ বাড়তে থাকে। ভিতরের চাপ বেলুনের অসহপীড়ন অতিক্রম করলেই, মানে একটা সহ্য করার ক্ষমতাকে যখনই অতিক্রম করে যাবে তখনই কি হয়ে যাবে? বেলুনটা ফেটে যাবে। ইজি কোশ্চেন। তুই একটাই জিনিস, আমি তোকে একটা জিনিসই মাথায় ঢোকাতে চাইছি যে উষ্ণতা বাড়লে গতিবেগ বাড়ে, কাদের? অণুগুলোর, গ্যাস অণুগুলোর। গতিবেগ বাড়লে গতিশক্তি বাড়ে, গতিশক্তি বাড়লে বেশি বেশি ধাক্কা মারবে, গতিবেগ বাড়লে বেশি বেশি ধাক্কা মারবে, চাপ বেড়ে যাবে, সেই অনুযায়ী সবকিছু হবে। দ্যাটস ইট। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে দেখ। নেক্সট কোশ্চেন কি? ইম্পর্টেন্ট কোশ্চেন, হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন। নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে কেন? বা কোন কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন তোকে প্রমাণ করতে হবে। বাস্তব গ্যাস প্রধানত দুটি কারণে আদর্শ গ্যাসের মতন আচরণ করে না। একটা কি? প্রথমত ধরা হয় আদর্শ গ্যাসের অণুগুলির বিন্দু ভর, অর্থাৎ অণুগুলির মোট আয়তন শূন্য আদর্শ গ্যাসের ক্ষেত্রে, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলি যতই ক্ষুদ্র হোক না কেন ওদের কিছু আয়তন আছে। দ্বিতীয়ত ধরা হয় আদর্শ গ্যাস অণুগুলি আন্তরাণবিক বল শূন্য, কিন্তু বাস্তব গ্যাসের আন্তরাণবিক বল শূন্য নয়। এই দুটোই কন্ডিশন ছিল। এখন কোনো আবদ্ধ পাত্রে কোনো বাস্তব গ্যাসকে নিম্ন চাপে রাখার অর্থ, নিম্ন চাপে রেখেছিস মানে কি? আবদ্ধ পাত্রে অণুর সংখ্যা খুবই কম। নিম্ন চাপ মানে অণুর সংখ্যা কম, তবেই তো বেশি বেশি ধাক্কা মারতে পারবে না, কম কম ধাক্কা মারবে। তার ফলে কি? দূরে বেড়ে গেছে, দূরত্ব বেড়ে গেছে, চাপটা কমে যাবে, সেটাই তো নিম্ন চাপ। গ্যাসটির আন্তরাণবিক দূরত্ব খুব বেশি, আন্তরাণবিক দূরত্ব মানে অনেক দূরে, সেই জন্যই তো কম কম ধাক্কা মারছে। প্রথম কারণটির জন্য বাস্তব গ্যাসটির অণুগুলির মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হয়ে পড়ে। দ্বিতীয় কারণটির জন্য বাস্তব গ্যাসের মধ্যে আন্তরাণবিক বল নগণ্য হয়ে পড়ে, ফলে নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে।
এই জন্য নিম্নচাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে। কি অনেক কম, সংখ্যা কম মানে কি, অনেক সংখ্যা কম হয়ে গেছে, নিম্নচাপ মানে সংখ্যা কমে গেলে কি তাদের আয়তনকে আমি প্রায় প্রায় জিরো ধরে নিতে পারবো, প্রায় প্রায় 2-3টে অণু আছে। আন্তরাণবিক বল কি নেই, অনেক দূরে, প্রায় প্রায় শূন্য। সেই জন্য নিম্নচাপে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতন আচরণ করে। চলো নেক্সট কোশ্চেন। কিছু নেই রে, সোজা জিনিস, তোকে শুধু একটু ভালো করে পড়তে হবে। নেক্সট কোশ্চেন দেখ, পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, হিলিয়াম প্রভৃতি হালকা গ্যাসীয় উপাদানগুলো যথেষ্ট কম থাকে। বা তোকে এরকমও দিতে পারে, হাইড্রোজেন হিলিয়াম না দিয়ে নিষ্ক্রিয় গ্যাসগুলি কম থাকে কেন? নিষ্ক্রিয় গ্যাসগুলি কম থাকে কেন? কেন কম থাকে? পৃথিবী সৃষ্টির সময় ভূপৃষ্ঠের উষ্ণতা এত বেশি ছিল যে পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত হাইড্রোজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল মানে আরএমএস বেগ 5 কিলোমিটার পার সেকেন্ড বা তার চেয়েও বেশি ছিল। সুতরাং খুব সম্ভবত পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত হাইড্রোজেন অণুগুলির মধ্যে বেশ কিছু অণুর গতিবেগ ভূপৃষ্ঠে মুক্তিবেগের সমান বা বেশি ছিল। মুক্তিবেগ মানে এটা মুক্তিবেগের মান, মুক্ত হয়ে যাবে, পৃথিবী থেকে চলে যাবে, আর ফিরে আসবে না পৃথিবীতে। তাই বহু অণুই পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রের বাইরে চিরকালের জন্য চলে গেছে। এজন্য পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেন, হিলিয়ামের ন্যায় হালকা বা নিষ্ক্রিয় গ্যাসগুলো যথেষ্ট কম আছে। কারণ ওদের বেগ অনেক বেশি, এত বেগ বেশি ছিল, উষ্ণতা অনেক বেশি ছিল, উষ্ণতা বেশি থাকলে কি হবে, বেগ অনেক বেশি হবে। সেই বেগটা প্রায় প্রায় কি ছিল, মুক্তিবেগের সমান ছিল। মুক্তিবেগ মানে পৃথিবী থেকে চলে যাবে, আর পৃথিবীতে ফিরবে না। সেই জন্য এই সমস্ত গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসগুলো একটু কম আছে। এই তো কষ্ট। চলো নেক্সট কোশ্চেন। স্যার এইগুলো সম্ভাব্য কোশ্চেন বলে আমি লিখেছি, না হলে লিখতাম না, কারণ এই রিলেটেড কোশ্চেন। পরের কোশ্চেন দেখ তো কি বলছে, স্থির উষ্ণতায় আবদ্ধ গ্যাসের আয়তন বৃদ্ধি পেলে চাপ কমে কিংবা আয়তন হ্রাস পেলে চাপ বাড়ে, গতীয় তত্ত্ব থেকে এটা ব্যাখ্যা করো। এই পড়লি। আয়তন বৃদ্ধি পাওয়া মানে কি, আয়তন বৃদ্ধি পেয়ে গেলে কি হবে, এইটুকুনি আয়তন, যতগুলো আয়তনের সঙ্গে কি গতিবেগের কোনো সম্পর্ক নেই অণুগুলোর, তাহলে আয়তন বেড়ে গেলে কি হবে, ধাক্কার সংখ্যা কমে যাবে, চাপ কমে যাবে। আয়তন কমে গেলে কি হবে, অণুগুলোর বেগের কোনো পরিবর্তন না হলে কি হবে, দূরত্ব কমে যাচ্ছে, ধাক্কার সংখ্যা বেড়ে যাবে, চাপ বেড়ে যাবে। সেই জিনিসটাই লিখতে হতো, সেইটাই লিখেছে এইখানে। এটাই তো বয়েলের সূত্র ছিল, তোকে এইমাত্র প্রমাণ করালাম তো এরকম। চলো নেক্সট কোশ্চেন। তুই বুঝে গেলে তুই নিজের মতন করে লিখে দিতে পারবি, তুই বুঝে গেলেই নিজের মতন করে লিখে দিতে পারবি, বুঝতে পেরেছিস? তো স্যার এই জিনিস আমরা শিখলাম, বহু কোশ্চেন করালাম, এর বাইরে আশা করি যাবে না, 100% শিওর থাক, এর বাইরে কোনো কোশ্চেন দেবে না। তো স্যার এই ছিল, ভালো করে পড়াশোনা করতে থাকো। আবারও বলছি, কনসেপ্ট ধরে ধরে পড়, তোর ভালো লাগবে। এবং বাবা মার কথা ভেবে একটু পড়াশোনা কর, কিছু করার নেই, শেষ সময় গিয়ে মেকআপ করতে পারবি না। এই যে স্যার দেখ, কোনো স্টুডেন্টকে আমি খারাপ ভালো বলছি না, আমি বলছি যে তাহলে সবার তো ইন্টারেস্ট সমান দিকে সব দিকে থাকে না, যার সায়েন্স ভালো লাগে না সে নেবে না। এখন তোরা মাধ্যমিক যেখানে দিবি 10th পর্যন্ত, সে যে বোর্ডেই হোক, তাকে ফিজিক্যাল সায়েন্সও পড়তে হচ্ছে, মানে আমাদের বেঙ্গল বোর্ডে তো পড়তেই হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। কারোর ভালো লাগে না, কি করবে সে, পড়তে হবে বাবা, কিছু করার নেই, জানতে হবে, জাস্ট টু গেট দ্য মার্কস। তো এই ছিল, ভালো করে পড়াশোনা করতে থাকো। রাত্রির অনেক বাজে, 2:05 বাজে, ভালো করে পড়াশোনা করতে থাক। পার্ট 7 আমি নিয়ে আসবো অবশ্যই। পার্ট 7-এ আমরা শুধু এমসিকিউ বা এসএকিউ, এমসিকিউ এবং এসএকিউ প্রথমে কিছু করেছিলাম, আবারও করব। তো ভালো করে পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, টাটা।